সেদিন বাড়ি ফেরার পর কি পিলগুলো খাওনি নিয়মিত? উচ্ছ্বাস বিচলিত কণ্ঠে প্রশ্ন করল। 2 মাস ধরে পিরিয়ড মিস হওয়ায় স্বর্ণ কাল রাতে প্রেগন্যান্সি টেস্ট করাতেই দেখলো রেজাল্ট পজিটিভ। মানে ওর পেটে এখন উচ্ছ্বাসের বাচ্চা বড় হচ্ছে। খুশি হয়েছিল মনে মনে, তাই তো উচ্ছ্বাসকে আজ ডেকেছে। না, এই বাচ্চাটা রাখা এখন সম্ভব না। উচ্ছ্বাস সরাসরি বাচ্চা রাখতে মানা করে দিল। ওর কথা শুনে স্বর্ণর পায়ের তলার মাটি সরে গেল। অথচ কাল রাতে ভেবেছিল আর কেউ পাশে না থাকলেও উচ্ছ্বাস থাকবে। কিন্তু আজ ওর কথা শুনে উচ্ছ্বাসের প্রতি জমানো বিশ্বাস কাচের গ্লাসের মতো এক নিমিষেই পড়ে ভেঙে গেল। জল ভরা চোখে উচ্ছ্বাসের দিকে চেয়ে সে বলল, কেন 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 রাখতে পারবে না উচ্ছ্বাস? কি দোষ করেছে এই বাচ্চাটা? ও তো আমাদেরই বাচ্চা। শোনো, এই বাচ্চাটা রাখার জন্য তোমাকে আমায় বিয়ে করতে হবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। উচ্ছ্বাস হৃদয়হীনের মতো জবাব দিল, তাহলে 2টা বছর ধরে আমাকে ভালোবাসলে কেন? কেন এই সন্তান দিলে আমায়? আমার কোনো দোষ ছিল না। যা হয়েছিল তাতে তোমার সম্মতিও ছিল, আর তোমার অসাবধানতাও ছিল। কতবার বলেছিলাম পিলগুলো খেয়ে নিও, কিন্তু তুমি খাওনি। আসলে আমাকে ফাঁসানোর ইচ্ছে ছিল তোমার, এই জন্যই এমন করেছিলে, তাই না? আমার সম্মতি ছিল না উচ্ছ্বাস, তুমি আমাকে জোর করেছিলে। আমি নিজের ভালোবাসা বাঁচাতে বাধ্য হয়েছিলাম, আর সেদিন পিলও নিয়েছিলাম আমি। কিন্তু যার আসার সে তো আসবেই। কিন্তু যত যাই বলো, আমি বিয়েটা করতে পারছি না এখন। তুমি গর্ভপাত করো, এতে কেউ কিচ্ছু জানবে না। তুমিও সেফ আর আমিও সেফ। ঘৃণায় মনটা বিষিয়ে উঠল স্বর্ণের। 2টা বছর ধরে এমন নিকৃষ্ট একটা মানুষকে ভালোবেসেছিল, ভাবতেই মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু মরলে হবে না, বেঁচে থাকতে হবে। স্বর্ণ চোখ মুছে শ্লেষাত্মক হেসে বলল, ডোন্ট ওয়ারি, তুমি এমনিতেও সেফ। আমি কাউকে কিছু জানাবো না, আর তোমার বিরুদ্ধে না কোনো অ্যাকশন নেব। ধরো এই 2 বছর অভিনয়ের পুরস্কার এটা। কথাগুলো বলেই স্বর্ণ উল্টো দিকে হেঁটে চলল। নিগুড় যাতনায় বিষিয়ে উঠছে শরীর মন। জীবনে কারো থেকে এভাবে ঠকে যাবে ভাবেনি সে। কিন্তু মানুষ যেটা ভাবে না তার সাথে সেটাই হয়। অনার্স 2য় বর্ষে ওঠার পর একদিন আর্ট এক্সিবিশনে ঘুরতে গিয়ে উচ্ছ্বাসের সাথে পরিচয় হয় স্বর্ণের। কথায় কথায় জানতে পারে ওর ভার্সিটির সিনিয়র উচ্ছ্বাস। এরপর ক্যাম্পাসে দেখা সাক্ষাৎ, বন্ধুত্ব, প্রেম, হাসি, কান্না, খুনসুটি সব এখানেই। আর বিদায়টাও। বিষণ্ণ মনে বাসায় ফিরে দরজা আটকে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে রাখল স্বর্ণ। বাইরে নিহারিকা খানম ডাকছেন খেতে। না পারতে স্বর্ণা জবাব দিল। আমি এখন খাবো না মা, মাথা ব্যথা করছে, ঘুমাবো। স্বর্ণের কথা শুনে নিহারিকা খানম আর মেয়েকে বিরক্ত করলেন না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল স্বর্ণ। শেষ বিকালে খিদের তাড়নায় ঘুম ভাঙল ওর। বিছানা ছেড়ে গায়ে ওড়না চাপিয়ে হাত মুখ ধুয়ে কিচেনে গেল। নিহারিকা খানম কিচেনেই ছিলেন, দুধ গরম করছিলেন নাতির জন্য। স্বর্ণকে দেখে বললেন, উঠেছিস? যা এখন খেয়ে নে। হুম। স্বর্ণ অল্প ভাত তরকারি নিয়ে খেতে বসলো। খাওয়ার রুচি নেই, ভালো লাগে না খেতে, আবার পেটে খিদেও আছে। যে আলুর তরকারি আগে চেটেপুটে খেত, আজকে সেটাও বিষের মতো লাগছে। কোনো মতে খেয়ে উঠে পড়লো, কিন্তু শরীর কলিয়ে উঠল না। দৌড়ে গিয়ে ওয়াশরুমে বমি করে দিল। নিহারিকা খানমও দ্রুত গেলেন মেয়ের পেছনে। মাথায় পানি দিলেন, পানি খাওয়ালেন, মুখ ধুয়ে দিয়ে বললেন, কত করে বলি শরীরের যত্ন নে, নিশ্চিত গ্যাস্ট্রিক হয়েছে। স্বর্ণ মায়ের কথায় কিছু বলল না, কেবল মলিন হাসল। নিয়তিতে কি এসবই ছিল? ছোটবেলা থেকে অভাব অনটনেই বড় হয়েছে স্বর্ণ। বাবা মারা যাওয়ার পর বড় ভাই সংসারের হাল ধরে। তখন থেকেই বাস্তবতা বুঝতে শিখেছে সে। অনেক কষ্টে এ পর্যন্ত এসেছে। এত বছর সংসারের জন্য করার পর এখন আর কিছুই করতে চায় না বড় ভাই। অবশ্য ওরও তো সংসার, বউ বাচ্চা আছে। ভাবি চাইছে ওকে বিয়ে দিয়ে তাড়াতে। এতদিন তো উচ্ছ্বাসের ভরসায় ছিল বলে এসব গায়ে লাগেনি, কিন্তু এখন কি করে এসব সামলাবে? কারো কাছে বলবেই বা কেমন করে নিজের সর্বনাশের কথা? মা শুনলে নিশ্চিত মরে যাবে। বড় ভাই, ভাবি একেবারে মুখ ফিরিয়ে নিবে। সমাজে ছি ছি পড়ে যাবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে ধিক্কার দিবে। তখন বোধহয় মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। অস্থিরতায় মাথা চক্কর দিয়ে ওঠে স্বর্ণর। চিন্তায় মস্তিষ্ক বিক্ষিপ্ত। কি করবে? গর্ভপাত করবে নাকি রাখবে না এই বাচ্চাটা আসলে অনেক ঝড়ঝাপটা পোহাতে হবে। আর গর্ভপাত করলে কেউ জানবে না। ভালো কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবে। এক মুহূর্তের জন্য নিজেকে চরম স্বার্থপর মনে হলো স্বর্ণর। মন মানছে না গর্ভপাত করতে, কিন্তু পরবর্তীতে যা হবে তা সামলাবে কী করে?
সারা রাত চিন্তা করে স্বর্ণর মনে হলো গর্ভপাত করাই ভালো হবে। এছাড়া আর কিছুই করার নেই। এই সমাজে টিকতে হলে স্বার্থপর হতেই হবে, যেমনটা উচ্ছ্বাস হয়েছে। সকাল হতেই বেরিয়ে পড়ল স্বর্ণ। মনে মনে নিজেকে শক্ত করলো। ক্লিনিকে এসে ডাক্তারের সাথে কথা বলে আলট্রাসোনোগ্রাফি করা হলো। ডাক্তার বলল আজকে 2টো অপারেশন আছে, কাল আসলেই করে দেবে। স্বর্ণ রিপোর্টটা নিয়ে বাসায় এলো। গোপনে আলমারিতে লুকিয়ে রাখলো রিপোর্টটা। কোনোভাবেই কারো হাতে পড়া যাবে না এই রিপোর্টটা লুকিয়ে রান্নাঘরে এলো সে। তাকে দেখে সীমা ভাবেই মুখ বাঁকিয়ে বলল, এলে তবে? আমি তো ভেবেছিলাম আসবেই না। স্বর্ণ মাথা নাড়ল কেবল। রান্না সেরে না খেয়েই বেরিয়ে পড়ল স্বর্ণ। টিউশনি করাতে যেতে হবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 3টা বাচ্চাকে পড়ায় সে। টিউশনি শেষ করে বাসায় ফিরে রান্নাঘরে গিয়ে সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার ঠিক করলো। সবাইকে খেতে দেওয়ার পর মনে পড়ল আজ সারাদিন পেটে কিছু পড়েনি। সবার খাওয়া শেষ। অল্প ভাত তরকারি নিয়ে রুমে আসতেই দেখলো ওর রিপোর্টগুলো হাতে নিয়ে মা বসে আছে। দৃষ্টি নত, চোখ দিয়ে নিঃশব্দে জল গড়াচ্ছে। দৃশ্যটা দেখে স্বর্ণর বুকটা মুচড়ে উঠল। এই বুঝি সব শেষ। স্বর্ণ কাপা গলায় ডাকলো, মা। নিহারিকা খানম জল ভরা চোখে মেয়ের দিকে চাইলেন। এই দৃষ্টিতে একরাশ বেদনা, ঘৃণা লুকিয়ে আছে। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, মা হিসাবে ব্যর্থ। আর্তনাদ করা কণ্ঠে নিহারিকা খানম বললেন, মা বলে ডাকবি না আমাকে, তোর মা মরে গেছে। স্বর্ণ ছুটে এসে মায়ের পায়ের উপর পড়ল। পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা মাফ করে দাও আমাকে। মা মরে যাব আমি, এমন করো না। মরেই যা তুই। নিহারিকা খানম ঘৃণা ভরা কণ্ঠে বলে রিপোর্টগুলো ফেলে রেখে চলে গেলেন ঘর ছেড়ে। স্বর্ণ বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। মায়ের চোখে নিজের জন্য ঘৃণা কিছুতেই মেনে নিতে পারছে না। এরপর যখন সবাই জানবে তখন সবাই ঘৃণা করবে। এই ঘৃণার জীবন কি করে মানবে সে? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল স্বর্ণ। আজ আর খাওয়াও হলো না। ভাতের প্লেটটাও পড়ে আছে অবহেলায়। চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, গাল জুড়ে নোনা পানির আস্তরণ। এভাবেই কেটে গেছে রাত। ভোরের আলো ফুটতেই ঘুম ছুটে গেল ওর। ভাতের প্লেটের দিকে তাকিয়ে মনে পড়ল কাল রাতেও খাওয়া হয়নি। ক্ষুধায় পেট জ্বলছে। স্বর্ণ কোনো রকম হাত ধুয়ে এসে রাতের বাসি ভাতটাই খেয়ে নিল। খাওয়া শেষে প্লেট নিয়ে কিচেনে গেল। এখনও কেউ ওঠেনি ঘুম থেকে। প্লেট ধুয়ে মায়ের রুমের দিকে পা বাড়ালো। ভিতর থেকে দরজা বন্ধ। ভয় পেয়ে গেল স্বর্ণ। দ্রুত পাশের জানালার কপাটে ধাক্কা দিল। একটা কপাট খোলা আছে। সেখানে চোখ রাখতেই দেখলো মা শুয়ে আছে বিছানায়। চিন্তামুক্ত হয়ে আবার রান্নাঘরের দিকে পা বাড়ালো সকালের নাস্তা বানানোর জন্য। নাস্তা তৈরি হতে হতে ভাইয়া ভাবি উঠে গেল। ভাইয়া রেডি হয়ে আসার আগেই স্বর্ণ নাস্তা দিয়ে দিল টেবিলে। সবাই নাস্তা খেতে বসেছে, শুধুমাত্র নিহারিকা খানম আসেনি। সীমা ভাবি বলল উনি অসুস্থ, পরে খাবেন। খেতে খেতে বড় ভাই বলল, স্বর্ণ, বিকেলে টিউশনিতে যাস না, তোকে দেখতে আসবে আমার বন্ধু। ভাইয়ার কথার মাঝেই সীমা ভাবি বললেন, তোমার বন্ধু সুমনের কথা বলছো? হ্যাঁ, ও আচ্ছা, ওর তো আগে এক বিয়ে হয়েছিল। হোক তাতে কি, বেশি দিন তো টিকিনি, মাত্র 6 মাসের সংসার। আর ছেলে ভালো, ওই চেয়েছে স্বর্ণকে দেখতে। হ্যাঁ তা ঠিক, এর যে ভালো ছেলে আর তোমার বোন পাবেও না। বহু কষ্টে চোখের পানি লুকিয়ে ফেলল স্বর্ণ। সবার নাস্তা খাওয়া শেষ হবার পর সবকিছু গুছিয়ে স্বর্ণ বের হতে যাবে, সেই সময়ই সীমা বলল, কোথায় যাচ্ছ? এই তো ভাবি, একটু কাজ ছিল। এখনো কোথাও যাওয়ার দরকার নেই। তোমার ভাইয়া বলেছে তোমাকে নিয়ে পার্লারে যেতে। কিন্তু ভাবি, আমার জরুরি কাজ আছে ভার্সিটিতে। কালকে যেও, আজকে না। স্বর্ণ আর কথা বাড়ালো না, চুপচাপ সোফায় বসে রইল। কিছুক্ষণ পর সীমা সেজেগুজে এসে বলল, চলো। স্বর্ণ বিনা বাক্যে সীমাকে অনুসরণ করল। পার্লার থেকে বেরিয়ে স্বর্ণকে বাসায় যেতে বলে সীমা চলে গেল ছেলের স্কুলের দিকে। বেলা প্রায় 1টা বাজায় স্বর্ণ আর ক্লিনিকে গেল। ভাবলো কাল গিয়ে গর্ভপাত করবে। এখন বাসায় গিয়ে রান্না করাই শ্রেয়, তা না হলে ভাবি তুলকালাম করে ফেলবে। তাই ক্লিনিকে না যেয়ে বাসায় ফিরে রান্নাঘরের দরজায় গিয়ে দেখলো নিহারিকা খানম রান্না করছেন। মাকে দেখে সামনে যাবে কিনা তাই ভাবছে স্বর্ণ। দেখে যদি রেগে যায়। স্বর্ণ এসব ভাবতে ভাবতেই নিহারিকা খানম শান্ত কণ্ঠে বললেন, ভাতের মারটা ফেলে দে। স্বর্ণ মায়ের আদেশ পেয়ে তাড়াতাড়ি চলে এলো মার ফেলতে। উত্তেজনায় গরম পাতিলের ছ্যাঁকা লাগছে হাতে, তবুও সেদিকে ভ্রুক্ষেপও করল না। নিহারিকা খানম আলু ভর্তা স্বর্ণের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখ লবণ হয়েছে কিনা। স্বর্ণ অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে।
সব জানার পর মা যে কথা বলবে এটা বিশ্বাসই করতে পারছে না স্বর্ণ। কোনো মতে ভর্তায় লবণ চোখে নিয়ে মাথা নাড়ল। নিহারিকা খানম এবার ধীর কণ্ঠে প্রশ্ন করলেন। কি সিদ্ধান্ত নিলি? কি করবি বাচ্চাটা? অ্যাবর্শন করব। নিহারিকা খানম হঠাৎই চড় মারলেন স্বর্ণের গালে। স্বর্ণ গালে হাত দিয়ে কান্না চোখে মায়ের দিকে তাকালো। নিহারিকা খানম আগুন কণ্ঠে মেয়েকে বললেন। নষ্টমী করার সময় মনে পড়েনি? এখন কেন এই নিষ্পাপ বাচ্চাটাকে মারবি? তোদের অপরাধের ফলে ও ভুগবে। ওর কি দোষ? দোষ তোর আর ওই ছেলের। ওই ছেলের ফোন নাম্বার দে, কথা বলবো আমি। স্বর্ণ ফুপিয়ে কেঁদে উঠল, ভাঙা ভাঙা স্বরে বলল। মা ও আমাকে ছেড়ে চলে গেছে। ও এই বাচ্চাকে অস্বীকার করছে, আমাদের নিতে যাচ্ছে না। ওর বাসা চিনিস? ওর বাবা মায়ের সাথে কথা বলবো। এইভাবে একটা মেয়ের সর্বনাশ করে দায়িত্ব এইভাবে এড়াতে পারে না। না মা, আমি জোর করে ওর জীবনে থাকতে চাই না। নিহারিকা খানম কঠিন চোখে চেয়ে বললেন। তাহলে কি চাস? বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবো। লজ্জা লাগে না তোর? মা নামের কলঙ্ক তুই। তুই যদি বাচ্চাটা মেরে ফেলিস তাহলে আল্লাহ যেন তোকে কখনো সন্তানের মুখ না দেখায়। স্বর্ণ আর্তনাদ করে উঠে বলল, মা। নিহারিকা খানম নিজের রাগকে শান্ত করতে কিছুক্ষণ চুপ থেকে বললেন। স্কলারশিপের আবেদন কর, চলে যা দেশ ছেড়ে, নিজের মতো বাঁচ। বাচ্চাটাকেও বাচ্চা, ও কোনো দোষ করেনি। স্বর্ণ, দোষ করেছিস তুই আর তোর প্রেমিক। এবার একটু নিজেকে শুধরে নে। কিন্তু মা। তোর ভাই যে ছেলেটার সাথে তোর বিয়ে দিতে চাচ্ছে ওই ছেলেটা ভালো না। আমি মা হয়ে তোর আর সর্বনাশ দেখতে পারবো না। তুই চলে যা স্বর্ণ, কিন্তু মনে রাখিস আমি তোকে কখনো মাফ করব না। কথাগুলো বলেই রান্নাঘর ছেড়ে চলে গেলেন নিহারিকা খানম। স্বর্ণ নিজের চোখের পানি মুছে বাকি রান্নাটুকু শেষ করলো। এর মধ্যেই সীমা ছেলেকে নিয়ে চলে এলো। আজ ভাইও তাড়াতাড়ি আসবে তার বন্ধুকে নিয়ে। সীমা বাসায় এসেই বলল। খেয়ে তৈরি হতে শুরু করে দাও, ওরা একটু পরেই আসবে। আচ্ছা ভাবি। স্বর্ণ কোনো রকম খেয়ে ঘরে চলে গেল। একটু পর নিহারিকা খানম এসে ঘরের দরজাটা আটকে দিয়ে ওর সামনাসামনি এসে বলল। তুই ছেলের কাছে সময় চাইবি বিয়ের জন্য। পিড়াপিড়ি করলে এঙ্গেজমেন্ট করে রাখ, কিন্তু বিয়ে করিস না। স্বর্ণ মায়ের কথায় প্রাণ ফিরে পেল। মা যে এভাবে সাপোর্ট করবে ভাবতে পারেনি। মায়ের মুখের দিকে তাকাতেই বুক ফেটে যাচ্ছে স্বর্ণের। কি করে মাকে এত বড় কষ্ট দিল সে? কেন দিল? কেন প্রতারকটাকে ভালোবাসলো? স্বর্ণের কান্না চলে এলো। নিহারিকা খানম ওকে শাড়ি পরাতে পরাতে বললেন। করিস না, শক্ত হ। আরও অনেক বিপদ আসবে, সেগুলো মোকাবিলা করার মতো মানসিকভাবে শক্ত হতে হবে। তিনি থেমে আবার বললেন। আমি আমার ভাগের জমিটুকু বেচে দিয়েছিলাম তোর বিয়েতে খরচ করব বলে, কিন্তু এখন এই টাকাটা তোর বিদেশে যাওয়ার জন্য দিব। কিন্তু মা তুমি। আমার চিন্তা করার দরকার নেই। আমার চিন্তা করলে তুই কাজটা করতি না। শাড়ি পরানো শেষে নিহারিকা খানম চলে গেলেন। স্বর্ণের বুক ভেঙে যাচ্ছে। মায়েরা এত মায়াবতী হয় কেন? কই, তার পেটেও তো একটা সন্তান বড় হচ্ছে, ওর জন্য তো মায়া হচ্ছে না স্বর্ণের? তাহলে কি সে স্বার্থপর মা? না, মায়েরা কখনো স্বার্থপর হয় না। স্বর্ণ নিজের পেটে হাত রাখলো। এখানেই সুন্দর তুলার মতো একটা নিষ্পাপ বাবু বড় হচ্ছে, যে তাকে মা মা বলে ডাকবে। হঠাৎই গভীর মমতা অনুভব করলো স্বর্ণ। মনে হলো এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। পেটে হাত রেখেই মনে মনে বলল। মাকে মাফ করে দিস বাবু, তোকে আমি বাঁচাতে চাইনি, কিন্তু হঠাৎই মনে হলো তুই না হলে আমি শূন্য হয়ে যাব। তোকে ঘিরে আমার সুখ, আমি তোকে বাঁচাবো ময়না। স্বর্ণ চোখের পানি মুছে হালকা সাজগোজ করলো। একটু পর সীমা আসলো। ওকে দেখে হালকা হেসে বলল। বাহ, তোমাকে তো সুন্দর লাগছে ভীষণ। আজ পছন্দ করেই ফেলবে সুমন ভাই। চলো, ওরা চলে এসেছে। স্বর্ণ মাথা নেড়ে সীমার সাথে চলল। ড্রয়িং রুমে স্বর্ণের ভাইয়ের সাথে একটা ছেলে বসে কথা বলছে। এটাই সুমন। এর আগে একবার দেখেছিল স্বর্ণ লোকটার আগের বিয়েতে। সীমা সামনাসামনি ওকে বসালো। সুমন চওড়া হেসে সালাম দিল। স্বর্ণ নিচু স্বরে সালামের জবাব দিল। এরপর কিছুক্ষণ কথাবার্তা চলল। সুমন এক পর্যায়ে স্বর্ণের ভাইকে বলল। আশা, তোর বোনের সাথে আলাদা একটু কথা বলবো। হ্যাঁ, সেটা বলার কি আছে, যা বল। আশরাফ বোনের দিকে ইশারা করলো। স্বর্ণ সুমনকে সাথে করে ছাদে উঠল। সুমন ওর দিকে চেয়ে চওড়া হেসে বলল। তুমি আগের থেকে আরও সুন্দর হয়ে গেছো। সেবার আমার বিয়েতে অত সুন্দর লাগেনি। স্বর্ণর মোটেও ভালো লাগছে না লোকটাকে, কিন্তু কিছু বলতেও পারছে না। সুমন আবারও বলল। আগে প্রেম করেছো? স্বর্ণ ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল। সুমন আবারও জিজ্ঞেস করলো। কয়টা? একটা। মাত্র আমার বিয়ের আগে অনেকগুলো প্রেম করেছি।
বিয়ের পরও তো জানো কি হয়েছে, এক কলিগের মেয়েকে পছন্দ হয়ে গিয়েছিল, তারপর ওর কথা বলতে বলতেই স্বর্ণর দিকে চোখ পড়তেই সুমনের হুঁশ আসলো। বুঝতে পারলো আসলে এই কথাটা বলা উচিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হালকা কেশে আবার বলল, এখন বলো বিয়ে কবে করতে চাও? আমার সময় প্রয়োজন। কেন? আমি এমবিএর পর বিয়েটা করতে চাই, বিয়ের পরও তো MBA করা যাবে। কিন্তু আমি বিয়ের আগে করতে চাই। বিয়ের পর শুধু সংসার করব। সুমন স্বর্ণের কথা হেসে বলল, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে MBA এর পরেই বিয়ে করব। আমরা কিন্তু এঙ্গেজমেন্ট তো করে রাখতে পারি, তাই না? নাকি এটাও MBA এর পর? বলেই খিলখিলিয়ে বিদঘুটে হাসলো সুমন। এঙ্গেজমেন্ট করে রাখা যায়। স্বর্ণ থমথমে গলায় বলল, আচ্ছা বেশ, সামনের সপ্তাহে আমার পরিবার সহ এসে এঙ্গেজমেন্ট করে যাব। আজকে তবে আসি, টেক কেয়ার ডার্লিং। এটা বলেই সুমন হাসতে হাসতে চলে গেল নিচে। স্বর্ণ রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখল। সুমন যাওয়ার পর স্বর্ণ ছাদ থেকে নামলো। ও নামতেই সীমা বলল, কি গো, সুমন ভাই তো তোমাকে দেখে খুব পছন্দ করেছে, বলেছে আগামী সপ্তাহে এসে এঙ্গেজমেন্ট করে ছাপে। স্বর্ণ দায়সারা কণ্ঠে বলল, ও আচ্ছা, হ্যাঁ, আর এই 5,000 টাকা তোমাকে দিয়েছিল, আমার কাছে রাখছি। আয়োজন করতেও তো টাকা লাগে নাকি? স্বর্ণ মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল। মনটা বিষিয়ে আছে। শাড়ি গহনা চেঞ্জ করে মেকআপ ধুয়ে চুলগুলো হাত খোপা করে ফোনটা হাতে নিল জেরিনকে কল করার উদ্দেশ্যে। কল কেটে যাওয়ার পূর্বেই জেরিন রিসিভ করলো। স্বর্ণই প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছিস? এই তো ভালো, তুই? ভালো। আচ্ছা শোন, স্কলারশিপের জন্য আবেদনের ডেট কি শেষ? না, কাল লাস্ট ডেট। কেন বলতো? আমি আবেদন করব। উচ্ছ্বাস ভাইয়া জানে? ওকে জানাতে হবে কেন? ওর সাথে আমার কোনো লেনা দেনা নেই। মৃদু উষ্ণ কণ্ঠে বলল স্বর্ণ। মানে কি হয়েছে? ব্রেকআপ। আরে এমন তো কতই হয়, দেখিস ঠিক হয়ে যাবে আবার। না, আর কিছু ঠিক হওয়ার নেই। এসব বিষয়ে আর প্রশ্ন করিস না। এখন বল, কাল ভার্সিটিতে আসবি? হ্যাঁ আসবো। আচ্ছা, দেখা করিস। আচ্ছা। স্বর্ণ ফোন রেখে দরজা বন্ধ করে ভার্সিটির কাগজপত্র, সার্টিফিকেট সব কিছু একত্রে করলো। কাল প্রয়োজন হবে। সব কিছু এমনভাবে করতে হবে যেন যাওয়ার আগের দিনও কেউ জানতে না পারে। স্বর্ণ মাগরিবের নামাজ পড়ে উঠতেই সীমা এসে বলল, সুমন ভাই তোমাকে ফোন দিছে, রিসিভ করছো না কেন? সাইলেন্ট ছিল ভাবি। ফোন রিসিভ করো তাড়াতাড়ি। সীমা কঠিন স্বরে বলে চলে গেল। স্বর্ণ অনিচ্ছায় টেবিলের ওপর থেকে ফোনটা তুলে দেখল আননোন নাম্বার থেকে 5 বার মিস কল এসেছে এবং ইতিমধ্যে আবারও এসেছে। স্বর্ণ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সুমন বলল, ফোন রিসিভ করছিলে না কেন? সরি, সাইলেন্ট ছিল আর নামাজ পড়ছিলাম। ফোন আর সাইলেন্ট রেখো না ডার্লিং, কারণ আমি এখন থেকে তোমাকে যখনই মিস করব তখনই কল করব। আচ্ছা। কাল দেখে করব। না, কাল তো ব্যস্ত আছি, ক্লাস আছে ভার্সিটিতে আর দুপুরের টিউশনে আছে। টিউশনিগুলো ছেড়ে দাও, কেন তো কষ্ট করতে হবে, আমি তো আছি। স্বর্ণ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, যার থাকার কথা সেই রইলো না, বাকি সবাইকে দিয়ে কি করব আমি? কাউকে লাগবে না আমার। এখন থেকে নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। কথাগুলো মনে মনে বললেও মুখে বলল, না, মাসের মাঝখানে তো এখন ছাড়া যাবে না। গার্ডিয়ানরা ছাড়তে দেবে না, মাস শেষে ছেড়ে দিব। সুমন কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত ব্যস্ত থাকলে তোমার সাথে সময় কাটাবো কখন? ব্যস্ততা কি আমার নেই? আমি তো ব্যস্ততায় ফেলে তোমার সাথে দেখা করতে চাইছি, তুমি কেন পারবে না? সরি, কি আর করার, চাপ যাচ্ছে ভীষণ। বিয়ের পর আপনাকেই সময় দিব। বিয়ের পর দিয়ে কী হবে? বিয়ের আগে দিয়ে দিতে হবে। তোমাদের মেয়েদের যত সব বাহানা, কাল সন্ধ্যা দেখা করব। সন্ধ্যায় তো বের হতে পারবো না, আপনি চাইলে বাসায় আসতে পারেন। উফ, তুমি এত ব্যাকডেটেড কেন? বাসায় এত মানুষের সামনে আমরা কিভাবে সময় কাটাবো আমি কিছু জানি না। তুমি কাল সন্ধ্যায় দেখা করবেই আমার সাথে। কিন্তু ভাইয়া। স্বর্ণর কথা থামিয়ে সুমন বলল, আশা, কিছু বলবে না? আমি ওর সাথে কথা বলে নেব। ওকে বাই। স্বর্ণর আর কোনো কথা না শুনেই ফোন রেখে দিল সুমন। স্বর্ণ ফোনটা বিছানায় শুরে ফেলে চোখ বুজে রইল বালিশে। হঠাৎই কারো হাতের স্পর্শ পাওয়ায় চোখ খুলল স্বর্ণ। নিহারিকা খানম মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, স্কলারশিপের আবেদন করবি কবে? লাস্ট ডেট কালই করব। কাগজপত্র সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিক করে রেখেছি। আচ্ছা, খুব সাবধানে। স্বর্ণ মাথা দোলালো। মাকে পেয়ে চোখের পানিগুলো বাদ মানছে না। টইটুম্বুর করছে আক্ষি কোটরে, যে কোনো সময়ে ঢল নামবে। নিহারিকা খানম উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? মা, এত কষ্ট হচ্ছে কেন আমার? নিহারিকা খানম মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, ধৈর্য ধর মা,
এখন তোর যেটা দরকার সেটা হলো প্রচুর ধৈর্য, দাঁতের দাঁত কামড়ে থাক। সময় তোরও ফিরবে, বিশ্বাস রাখ। স্বর্ণ চোখের পানি মুছছে দৃঢ় কণ্ঠে বলল। মা, তোমার মেয়ে পারবেই। আমি জানি। নিহারিকা খানম মেয়ের সাথে কিছুক্ষণ থেকে চলে গেলেন। মা যাওয়ার পর স্বর্ণ রান্নাঘরে গেল রাতের খাবারের আয়োজন করতে। আজ ভাইয়া ভাবি আর আজমান বাসায় খাবে না, ওদের দাওয়াত আছে কলিগের বিয়েতে, তাই শুধু মায়ের জন্য আর নিজের জন্য রাঁধবে। স্বর্ণ অল্প করে খিচুড়ি বসালো, মরিচ আর শুটকি ভর্তা আর সাথে বড়ইয়ের আচার। রান্না শেষ করে মায়ের রুমে গেল। এশার নামাজ পড়ছে নিহারিকা খানম। নামাজ পড়তে দেখে স্বর্ণ আর ডাকলো না। ডাইনিংয়ে খাবার সাজিয়ে আরেকটু পর গিয়ে মাকে ডেকে বলল, মা, খাবে এসো। কি করেছিস আজ? খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তাই খিচুড়ি, মরিচ, শুটকি ভর্তা আর আচার। নিহারিকা খানম হালকা হেসে বললেন। চল খেতে খেতে কোনো মুভি দেখি, অনেক দিন হয় কোনো মুভি দেখি না। আসো। স্বর্ণ আর নিহারিকা খানম খেতে খেতে টিভিতে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখতে লাগলো। খাওয়া শেষে সব কিছু গুছিয়ে আসতেই সীমা ফোন দিয়ে বলল ওরা আজ আসবে না, কাল সকালে আসবে। সীমার সাথে কথা বলে স্বর্ণ মায়ের ঘরে চলে গেল। আজ মায়ের সাথে ঘুমাবে। নিহারিকা বেগম বিছানা তৈরি করছিলেন ঘুমানোর জন্য। স্বর্ণকে দেখে বললেন, তুই জেগে থাকিস না, ঘুমিয়ে যা। ওরা আসলে আমি খুলবো। ওরা আজ আসবে না মা। ফোন করেছিল? হ্যাঁ, ভাবি ফোন করে বলেছিল। আচ্ছা, তাহলে যা শুয়ে পড়। মা, আমি আজ তোমার কাছে ঘুমাই। নিহারিকা খানম মেয়ের দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন। চলে আয়। স্বর্ণ খুশি মনে মায়ের সাথে শুয়ে পড়ল, মাকে জড়িয়ে ধরে রাখলো। নিহারিকা খানম দোয়া দূরত পরে মাথায় ফু দিয়ে মাথায় হাত বুলাতে লাগলেন। স্বর্ণ মায়ের স্নেহের পরশে সহজেই ঘুমিয়ে পড়ল। নিহারিকা খানম মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ আল্লাহ, তুমি আমার মেয়েটাকে মাফ করে দাও। ও সহায় হও, ওকে ধৈর্য দাও, অনেক ধৈর্য, ও যেন ভেঙে না পড়ে। নিহারিকা খানম স্বর্ণের মাথায় চুমু দিয়ে জড়িয়ে ধরে রাখলেন। সকালে মা মেয়ে মিলে নাস্তা বানিয়ে একসাথে নাস্তা করল। নাস্তা শেষে নিহারিকা খানম বললেন, তুই গিয়ে স্কলারশিপে আবেদনটা সেরে আয়, আমি এদিকটা সামলে নিচ্ছি। আচ্ছা মা। স্বর্ণ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতেই খেয়াল করলো আদুরেই উচ্ছ্বাস আর ওর বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছে। স্বর্ণ নিজেকে সামলে নিল, ইচ্ছার বিরুদ্ধে নিয়ন্ত্রণ করলো নিজেকে। সেদিকে আর তাকালোও না। জেরিনের সাথে দেখা করে আবেদনের কাজ সম্পূর্ণ করলো। তারপর ভার্সিটি থেকে বের হওয়ার সময় আবারও উচ্ছ্বাসকে দেখলো, এখন একটা মেয়ের সাথে। এই মেয়েটা বেশ জুনিয়র, এবার অনার্স ফার্স্ট ইয়ারে। স্বর্ণ চেনে, উচ্ছ্বাসের নাকি পরিচিত। আজ সেই মেয়ের সাথে ওকে দেখে স্বর্ণের ভেতরটা কেমন জ্বলছে। ঘৃণার দৃষ্টিতে চোখজোড়া ফিরিয়ে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে টিউশনিতে গেল। সুমন ফোন করেছে দুবার, ইচ্ছে করে রিসিভ করেনি স্বর্ণ। সুমন এবার টেক্সট করলো, পিক আপ দ্য ফোন। স্বর্ণ দেখেও ফেলে রাখলো। ভালো লাগছে না কিছুই। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, সব মোহ কেটে গেলে সব শেষ। টিউশনি থেকে ফিরে গোসল করে খেয়ে বিশ্রাম নিচ্ছিল স্বর্ণ। প্রয়োজনীয় একটা কাজে ফেসবুকে এসেছে, কিন্তু নিউজ ফিডে চোখ পড়তেই দেখলো কিছুক্ষণ আগে উচ্ছ্বাস আর ওই মেয়েটা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। স্বর্ণ বড় একটা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে ব্লক করে দিল দুজনকেই। এরপর ফোনটা রেখে বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে বলতেও পারবে না। মাগরিবের আজানের শব্দে ঘুম ভেঙেছে স্বর্ণের। আজ উজু করে নামাজ পড়ে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। কিছুক্ষণ পর চা জাল দিতে দিতেই ড্রয়িং রুমে সুমনের গলার আওয়াজ পেল। সীমা সুমনকে বসতে বলে রান্নাঘরে আসলো। স্বর্ণকে ডেকে বলল, সুমন ভাই এসেছে, তুমি নাকি ওনার কল ধরনি? সাইলেন্ট ছিল ভাবি। স্বর্ণ দায়সারা কণ্ঠে জবাব দিল, আর সাইলেন্ট রেখো না, কথা বলো ওনার সাথে। যাও, ড্রয়িং রুমে বসে আছে, আমি চা নাস্তা নিয়ে যাচ্ছি। স্বর্ণ বিনা বাক্যে ড্রয়িং রুমে এলো। ওকে দেখেই সুমন বলল, কল ধরনি কেন? ইগনোর করছো? তেমন কিছু না, আসলে সাইলেন্ট ছিল, ফোন চেক করিনি। আচ্ছা, রেডি হও, বের হবো আমরা। আমার শরীর খারাপ লাগছে, আজকে না। আমি বাহানা শুনবো না স্বর্ণ, তুমি যাবে আমার সাথে ব্যাস, না হলে আমি আশরাফকে ফোন দিচ্ছি। স্বর্ণ ম্লান মুখে বলল, আচ্ছা বসুন, রেডি হয়ে আসছি। 3 পিস কেন পরেছো? শাড়ি পরতে পারোনি? শাড়ি পরতে মন চাচ্ছে না এখন। তুমি এমন করে কেন বলো তো? আমি যা বলবো সবসময় তার বিপরীতে করো। স্বর্ণ কথা ঘুরিয়ে বলল। যাবেন না? সুমন বিরক্তি নিয়ে বলল, চলো। বেরিয়ে রিক্সা নিল সুমন। পাশাপাশি বসেও কিছুটা দূরত্ব রেখেছে স্বর্ণ, কিন্তু সুমন বরাবরই কাছে আসার চেষ্টা করছে। এক পর্যায়ে স্বর্ণ বলল, সরে বসুন, আবার খারাপ লাগছে। হ্যাঁ, আমি বসলেই খারাপ লাগবে, বয়ফ্রেন্ড বসলেই লাগবে না।
বয়ফ্রেন্ডের সাথে তো কত কিছুই করেছো, আমার সাথে করতে দোষ কি? আমি তো তোমার ফিয়ান্সে। হাজবেন্ড নন তো, সরে বসুন, তা না হলে নেমে যাব। স্বর্ণ কঠোর স্বরে বলল। তাতে কাজও হলো। সুমন সরে বসেছে। সারা রাস্তা আর কোনো কথা হয়নি, যে যার মতো ছিল। সুমন ওকে নিয়ে একটা 5 স্টার হোটেলে এলো। কর্নারে একটা টেবিলে গিয়ে বসলো ওরা। যদিও স্বর্ণের ইচ্ছে ছিল না কোনায় বসার, তবুও কিছু বলল না। সুমনকে অনুসরণ করে কোনার টেবিলেই বসলো। প্রথমেই সুমন বলল, কি খাবে বলো, অর্ডার দিই। আপনি দিন, আমার ইচ্ছে করছে না কিছু খেতে। সুমন এবারও বিরক্ত হলো। নিজে গিয়ে চাইনিজ অর্ডার দিয়ে এলো। ফিরে এসে সুমন বলল, শোনো, কয়দিন পর আমাদের অফিসিয়াল একটু ট্যুর আছে, তোমাকে নিয়ে যাবো ভাবছি। না, আমি কোথাও যাব না। ভয় পাচ্ছে কেন? তোমার ভাইও ভাবি থাকবে, আর তোমার ভাই নিজেই বলেছে নিয়ে যেতে। তোমার সমস্যা কোথায়? আমার ইচ্ছে নেই যাওয়ার, আপনি গিয়েই ঘুরে আসুন। সুমন খেপে গিয়ে বলল, তুমি এমন কেন? আমার কোনো গার্লফ্রেন্ডকে তো এত বার বলতে লাগতো না, যখন বলতাম চলে আসতো। আর তুমি? আমি আপনার গার্লফ্রেন্ড নই। নতো কী হয়েছে, কয়েকদিন পর তো বিয়ে করবোই আমরা। যেদিন বিয়ে হবে সেদিন আবার আপত্তি থাকবে। যেখানে যেতে বলবেন যাব, কিন্তু এর আগে জোর করবেন না, জোরাজুরি ভালো লাগে না। আমি তোমার এত কথা শুনবো না, তুমি যাবে মানে যাবে, এ নিয়ে আর কথা বলবে না। স্বর্ণ কিছু বলল না, আর নীরব হয়ে রইল। তবে মেনে নিল না, সে যাবে না কিছুতেই, কিন্তু সেটা আর প্রকাশ করলো না। খাবার আসার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো ওরা। সুমন ওকে নিয়ে একটা শপিং মলে গেল। প্রথমে শাড়ির কর্নারে ঢুকলো। সুমন জামদানি শাড়ি দেখানোর জন্য বলল। বিভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি রাখা হলো ওদের সামনে। সুমন বলল, পছন্দ করো, যে কয়টা পছন্দ হবে সব কিনে দেবো। স্বর্ণ কিছুক্ষণ শাড়িতে চোখ বুলিয়ে বলল, কালো জামদানিটা সুন্দর। কি কালো জামদানি তোমার ভালো লেগেছে? আমার তো খ্যাত লাগছে, তোমাকে হলুদ জামদানিতে বানাবে। বলেই সুমন হলুদ একটা জামদানি দিল স্বর্ণকে। বলল, পরে এসে তো। পড়তে ইচ্ছে করছে না। এত কথা শুনছি না, যা বলেছে করো। সুমন কঠোর গলায় বলল। স্বর্ণ আর কথা বাড়ালো না, শাড়ি নিয়ে চলে গেল চেঞ্জ করতে। কিন্তু রংটা একদমই ভালো লাগছে না ওর। হলুদ শাড়ি পরে বেরিয়ে আসতেই সুমন বলল, ভালো লাগছে না তেমন, এখন যাও খয়েরি রঙেরটা পরে এসো। স্বর্ণ আবার গেল চেঞ্জ করতে। এভাবে 5টা শাড়ি বদলালো ওকে দিয়ে। শেষ পর্যন্ত নীল রঙের একটা শাড়ি পছন্দ হয়েছে এবং সেটাই কিনল সুমন। স্বর্ণের কোনো মতামতই ছিল না। আর স্বর্ণের পছন্দ করা কালো রঙেরটা নিল ওর ভাবির জন্য। শপিং মল থেকে বেরিয়ে সুমন বলল, এবার বাসায় চলো, মাঝে মধ্যে এভাবে বের হও আমরা, আর নিজেকে তৈরি করো আমার জন্য। এইভাবে নেগলেক্টেড হয়ে থাকলে হবে না। অন্যান্য মেয়েরা কত মডার্ন, আর তুমি এত পরেও গেও হয়ে রয়েছো। আমার মনে হয় এই কারণে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে গেছে। সুমনের বলা কথায় কোনো জবাব দিল না স্বর্ণ। প্রচণ্ড কষ্ট হয়েছে ওর। হয়তো সুমন ঠিক বলেছে, ও গেও বলেই উচ্ছ্বাস ওকে ছেড়েছে। বাসায় আসার পর সীমাকে 2টো শাড়ির প্যাকেট দিয়ে বলল। তোমার জন্য 2টো শাড়ি কিনে দিয়েছে সুমন। সীমা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? হ্যাঁ। সীমা শাড়িগুলো খুলে দেখা শুরু করলো। আর স্বর্ণ নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে 3 পিস খুলে ঘরের পোশাক পরল। তখনই সীমা এসে বলল, তোমাকে কিছু কিনে দেয়নি? আমাকে তো দেবেই বিয়ের পর, এগুলো তোমার জন্য দিয়েছে। সীমা আহ্লাদি কণ্ঠে বলল। সুমন ভাই কত ভালো, দেখেছো? স্বর্ণা কিছু বলল না, কিছুটা তাচ্ছিল্যের হাসি দেখা গেল মুখে। অতঃপর সীমা আবার বলল, আচ্ছা শোনো, তরকারিগুলো গরম করে রাখো, আর আজমানের জন্য দুধ জাল দিয়ে ঘরে দিয়ে যেও। স্বর্ণ মাথা নাড়ল। সীমা খুশিতে গদগদ হয়ে নিজের ঘরে চলে গেল শাড়িগুলো ট্রায়াল দিতে। বাসার সবাই ঘুমিয়ে যাবার পর স্বর্ণ নিজের আলমারি খুলে উচ্ছ্বাসের দেওয়া যত গিফট আছে সব নিয়ে ছাদে গেল। তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। আর যতক্ষণ পর্যন্ত না সমস্তটা পুড়ছে ততক্ষণ চেয়েছিল। মনের আগুন যে আরও কতটা তীব্র সেটা নিজে ছাড়াও কেউ অনুভব করতে পারে না। আজ যখন সুমন কথা শোনাচ্ছিল তখন স্বর্ণ মন চাচ্ছিল মরে যেতে। কেন জীবনটা এত কলুষিত হয়ে গেল? পদে পদে কষ্টে জর্জরিত হতে হচ্ছে। পোড়া শেষে চোখ মুছে ছাদ থেকে নেমে যাওয়ার সময় স্বর্ণ মায়ের দেখা পেল। নিহারিকা খানম বললেন, যাস না, কফি এনেছি, আই কফি খা। স্বর্ণ গেল না, মায়ের সাথে বসলো। নিহারিকা খানম কফিটা বাড়িয়ে বলল, দেখ কেমন হয়েছে। তুমি বানালে ভালোই হয় মা, তোমার সব কিছুই বেস্ট। নিহারিকা খানম হাসলেন, কফিতে চুমুক দিয়ে বললেন, ভালো করেছিস, বেঈমানদের স্মৃতি রাখতে নেই। মা, সুমন আমাকে নিয়ে অফিসিয়াল ট্যুর দিতে যাচ্ছে, ভাইয়াও রাজি হয়েছে। সমস্যা নেই, যেদিন বলবে তার আরেকদিন
তুই তোর খালার বাসায় চলে যাবি। আমাকে বললে বলবো ভার্সিটি থেকে ট্যুরে গেছে। স্বর্ণ মায়ের কথা শুনে পুলক অনুভব করল। আনন্দিত কণ্ঠে বলল, মা তুমি আমাকে সবসময় এত বোঝো কেন? তোমার মতো কেউ বোঝে না। কারণ আমি তোর মা। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তিনি। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ঘরে এসে স্বর্ণ ঘুমালো না। প্রজেক্টর পেপারগুলো নিয়ে বসলো। প্রফেসর কিপ্রিয়া তাকে এগুলো দেখতে দিয়েছে। ডিপার্টমেন্টে ভালো সিজিপিএ ধারীদের মধ্যে স্বর্ণ দ্বিতীয় আর প্রথম হলো আরব। প্রফেসর ওদের দুজনকেই স্নেহ করেন খুব। তিনি বলেছেন যার আইডিয়া ভালো হবে তার জন্য তিনি সুপারিশ করবেন। আরবের পরিকল্পনা দক্ষতা খুবই উন্নত, তাই ভয় ভয় লাগছে স্বর্ণের। যদি আরবের কাজ পছন্দ হয়ে যায় প্রফেসরের, তাহলে তো তিনি ওর জন্য সুপারিশ করবেন আর ওর স্কলারশিপটা হয়ে যাবে। কিন্তু এই স্কলারশিপটা তো স্বর্ণের খুব দরকার। যদি আগের মতো অবস্থা থাকতো, উচ্ছ্বাস বাচ্চাটা মেনে নিত, ওদের বিয়ে হতো, তাহলে হয়তো স্বর্ণ প্রজেক্ট নিয়ে এত সিরিয়াস থাকতো না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সোয়া 4টায় বিছানায় শুয়ে পড়ল স্বর্ণ। ঘুম আর মানছে না, এবার একটু ঘুমাতেই হবে। তারপর আবার সকালে উঠে নাস্তা বানিয়ে ভার্সিটিতে যেতে হবে। অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল স্বর্ণের। 1 ঘন্টাও ঘুমাতে পারেনি ঠিক মতো। মাথা ধরে আছে ভীষণ। তবুও উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। ঘুমে চোখ ঢুলছে ওর, তবুও রুটি বানাচ্ছে। পেছন থেকে নিহারিকা খানম ওর কাঁধে হাত রাখতেই স্বর্ণ ঘুরে তাকালো। মেয়ের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝলেন সব কিছু। হাত থেকে আটার কাই নিয়ে বললেন, যা ঘরে গিয়ে ঘুমা। আমি ডাক দিলে উঠবি, এর আগে যেন উঠতে না দেখি। মা আমি পারবো। তোরে আমি যা বলেছি তাই কর, বেশি কথা বলবি না। স্বর্ণ মায়ের কথা মেনে নিল চুপচাপ। না মেনেও উপায় নেই, শরীর চলছে না। ঘরে এসে বিছানায় শুয়ে আবারও ঘুমে তলিয়ে গেল স্বর্ণ। 8টায় নিহারিকা খানম স্বর্ণকে ডেকে দিলেন। ঘুম থেকে উঠে এখন একটু ভালো লাগছে। গোসল করে খেয়ে বেরিয়ে যাওয়ার সময় সীমা ওকে ডেকে বলল, কাল রাতে ট্যুরে যাব আমরা, তুমি, সুমন ভাই, আমি, তোমার ভাই আর আজমান। মাকেও নিয়ে যাও। উনি তো বুড়ো মানুষ, ওনারা তো শখ আছে নাকি? স্বর্ণ কিছু বলতে নিবে তার আগেই নিহারিকা খানম পেছন থেকে চোখে ইশারা করলেন চুপ থাকতে। মায়ের আদেশ মান্য করে স্বর্ণ চুপ করে বেরিয়ে গেল। আজ দুটো কথা শোনাতে মন চাচ্ছিল খুব। সংসারে সেও টাকা দেয়, তবুও এভাবে দাসের মতো ব্যবহার কেন মায়ের সাথে? তারা বোঝে না কেন বুড়ো মানুষের শখ ও আহ্লাদ থাকে। বুড়ো তো শরীরে হয়, মন তো তরুণ সব সময়। ভার্সিটি থেকে বেরিয়ে এই সুমনকে দেখে অবাক স্বর্ণ। এই লোক এখানে কি করে? এখন আবার সময় কাটাতে হবে নাকি ওর সাথে? স্বর্ণ অচিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে? শপিং করবো চলো, কালকে তো ট্যুরে যাচ্ছি। আর তুমি যা ব্যাকডেটের জামা কাপড় পরো, তোমাকে নিয়ে কলিগদের সামনে যেতে লজ্জা লাগবে। তাই চলো আজকে তোমাকে কিছু ড্রেস কিনে দিই। কিন্তু আমার তো টিউশনে আছে। ছুটি নিয়ে নাও 4 দিনের জন্য। আজকে তো শপিংয়ে যাব আর 3 দিন ট্যুরের জন্য। এতদিন ছুটি নেওয়া যায় না টিউশন থেকে। তাহলে বাদ দাও। বাদ দেওয়া যাবে না এখন। সুমন এবার ক্ষেপে গিয়ে বলল, তোমার কাছে আমার চেয়ে টিউশনের গুরুত্ব বেশি। স্বর্ণ মনে মনে বলল, অনেক বেশি। কিন্তু মুখে কথা ঘুরিয়ে ফেলে বলল, আচ্ছা আমি না করে দিচ্ছি সবাইকে। স্বর্ণ সবাইকে টেক্সট করে জানিয়ে দিল আজকে আসতে পারবে না, কিন্তু 4 দিনের কথা বলেনি, শুধু আজকের কথাই উল্লেখ করেছে। অবশ্য 4 দিন ছুটি এমনিতেও দিবে না সে। এই অবস্থায় এসে করুণার পাত্রী হওয়ার ইচ্ছে নেই তার। সুমন বারবার টিউশনি ছাড়তে বলে, কারণ ও টিউশনি ছাড়লেই তো টাকার জন্য ভাইয়ের কাছে চাইবে। তখন ভাই না দিলে বাধ্য হবে ওর কাছে চাইতে। তখনই এর সুযোগ নিবে লোকটা। তাই যত কষ্টই হোক টিউশনি ছাড়া যাবে না। কিছু ওয়েস্টার্ন শর্ট ড্রেস কিনে নিল সুমন ওকে। কেনার সময় স্বর্ণ হ্যাঁ বানা কিছুই বলেনি, একদম শোকেসে সাজিয়ে রাখা পুতুলের মতো বসেছিল। শপিং শেষে 5 স্টার হোটেলে খেয়ে স্বর্ণের সাথে বাসায় এলো। সীমা সুমনকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আরে সুমন ভাই আসেন, বসেন, আপনার জন্য নাস্তা নিয়ে আসে। না ভাবে লাগবে না, আমরা খেয়ে এসেছি বাইরে থেকে। সীমা উজ্জ্বল মুখে বলল, আমি ভাবতেই পারিনি স্বর্ণর এমন রাজ কপাল হবে। নিজের প্রশংসা শুনে গর্বে বুক ফুলে উঠল সুমনের। তারপর স্বর্ণকে ঠেস দিয়ে বলল, আপনি বুঝলে কী হবে ভাবি, আপনার ননদ তো বোঝে না। স্বর্ণ সব শুনল কিন্তু কিছু বলল না। ডাইনিং থেকে 1 গ্লাস পানি খেয়ে নিজের ঘরে চলে গেল। সুমন আর সীমা আরও কিছুক্ষণ গল্প গুজব করল। যাওয়ার সময় নিহারিকা খানমের সাথে দেখা করে গেল। তিনি না পারতে হাসি মুখে কথা বলে বিদায় করলেন। এই ছেলেটাকে দেখতে মন চায় না তার।
এই ছেলেটার সাথে মিশে মিশে আশরাফও নষ্ট হয়ে গেছে। বারবার আশরাফকে বলেছিল এসব মানুষের সাথে মিশতে না, কিন্তু মা বাবার কথা তো সন্তান সময় থাকতে শোনে না, সময় যাবার পর আফসোস করে। সুমন যাওয়ার পর সীমা স্বর্ণের রুমে এসে আহ্লাদি কণ্ঠে বলল। কি কিনে দিয়েছে তোমাকে দেখি? স্বর্ণা শপিং ব্যাগগুলো তুলে সীমার হাতে দিল। সীমা প্রবল উৎসাহে দেখা শুরু করলো। দেখতে দেখতে বলল। বাহ, সুমন ভাই রুচি আছে বলতে হবে, কি সুন্দর ড্রেসগুলো। স্বর্ণ কিছু বলল না। সীমা আবারও বলল। আমার বিয়ের আগে তো আমি এসবই পরতাম, বিয়ের পরও পার্টিতে মাঝে মধ্যে পরি। আচ্ছা, আমার জন্য কিছু কিনেছে? স্বর্ণ বলল। না ভাবি, আজ তো তোমাদের জন্য কিছু দেইনি, কিন্তু তোমার পছন্দ হলে এগুলো তুমি নিয়ে নিতে পারো। কি বলো? সুমন ভাই রাগ করবে না? না, উনি আর কি বলবেন, তুমিই তো বলো উনি ভালো মানুষ। হ্যাঁ, আসলেই তো। আচ্ছা, এগুলো আমি নিয়ে নিলাম, তুমি কিছু মনে করো না। আরে না, কি মনে করব, তুমি নিয়ে যাও ভাবি। সীমা খুশিতে গদগদ হয়ে প্যাকেটগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। স্বর্ণ তাচ্ছিল্যের হাসি হাসল। টাকা খরচ করলে সবাই ভালো হয়, যেই টাকা খরচ বন্ধ হয়ে যাবে তখনই খারাপ হয়ে যাবে, দুনিয়াটাই এমন। ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো স্বর্ণ। মাথা ব্যথা করছে অনেক বেশি, যন্ত্রণা হচ্ছে ভীষণ। একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল স্বর্ণ। যখন উঠল তখন রাত 9টা। ঘড়িতে চোখ পড়তেই চোখ কপালে উঠে গেল। ভাবি কি তুলকালাম করে ফেলেছে কে জানে। আজকে সকালে আর দুপুরে তো মা রান্না করেছে, রাতেরটাও কি মা করেছে? স্বর্ণ হাত মুখ ধুয়ে দ্রুত চলে গেল রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে গিয়ে সে বিস্মিত। সীমা রান্না করছে, তাও বিরিয়ানি। বিরিয়ানির গন্ধে সারা রাত সুবাসিত। ওকে দেখে সীমা বলল। ঘুম হলো তোমার? হ্যাঁ ভাবি, দাও আমি করি। না, তোমার করা লাগবে না, তুমি গিয়ে আজমানের সাথে টিভি দেখো, আমি তোমার জন্য কফি আনি। স্বর্ণ বিস্ময়ের দখল সামলাতে পারছে না। কি বলছে এগুলো ভাবি? সে কফি বানাবে, তাও ওর জন্য? কানে কি ভুল শুনছে স্বর্ণ? স্বর্ণকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সীমা বলল। আরে বাবা যাও না, আমি কফি নিয়ে আসছি। স্বর্ণ মাথা নেড়ে সম্মতি বিস্মিত নয়নেই বেরিয়ে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে বসে আজমান কার্টুন দেখছে। স্বর্ণ ওর সাথে বসলো, কিন্তু টিভিতে মন নেই ওর। ঠিক কী কারণে ভাবির এত পরিবর্তন? মস্তিষ্কে একটু চাপ দিতেই স্বর্ণ বুঝলো বিকেলে ড্রেসগুলো দেওয়াতেই এই মহা পরিবর্তন সাধিত হয়েছে। তবে এর স্থায়িত্ব একদিনের বেশি হবে না কোনোভাবেই। স্বর্ণ মায়ের কথা মতো কাউকে কিছু না জানিয়ে খালার বাসায় চলে গেল। আজ খালার বাসায় থাকবে, আর কোনোভাবেই মা ব্যতীত কারো ফোন ধরবে না। বিশেষ করে সুমনের ফোন তো ধরবেই না। অবশ্য আজ সারাদিনে মাত্র একবার ধরেছিল, তাতেই ছাড়ার নাম নিচ্ছিল না লোকটা। ট্যুরে গিয়ে কি করবে না করবে তার বৃত্তান্ত দিচ্ছিল। মেজাজ খারাপ হওয়ায় স্বর্ণ কিছু না বলে খট করে লাইন কেটে দিয়ে সাইলেন্ট করে রেখেছিল। এই লোকটার সাথে যখনই কথা হয় তখনই মেজাজ খারাপ হয়ে যায়। যদি এর সাথে বিয়ে হয় তাহলে সংসার কতটা দুর্বিষহ হবে সেটা আর ভাবা যাচ্ছে না। স্বর্ণর খালার 2 মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। এখন বাসায় খালা আর খালু ছাড়া কেউই থাকে না। স্বর্ণকে প্রায় যেতে বলে, কিন্তু স্বর্ণই যায় না। আজ দেখেই খুশিতে জড়িয়ে ধরে চুমু খেলেন তিনি। খালুও ওর প্রতি বেশ আন্তরিক। স্বর্ণ এসেছে শুনে আপ্যায়নের তোড়জোড় লেগে গেল। খালা ওকে নিজের বড় মেয়ের রুমে থাকতে দিলেন। এই ঘরে এর আগেই অনেকবার এসেছে স্বর্ণ। খালাতো বোনদের সাথে সম্পর্কও ভালো। 2 জনেই ওর বড়। বিয়েও হয়েছে কিছু বছর আগে। এখন দুজনেরই সন্তান আছে। এবার স্বর্ণের পালা ছিল, কিন্তু স্বর্ণ ফ্রেশ হয়ে ফ্যানের নিচে বসতেই খালা হরেক পদের নাস্তা এনে হাজির করলো। স্বর্ণ মৃদু আপত্তি করে বলল। এসবের কি দরকার ছিল বলো তো? চুপ, তোর থেকে শুনতে চেয়েছি। খা তাড়াতাড়ি, আসিস তুই না। যবে তো দুটো বিয়ে হলো, তোকে তো আর দেখাই যায় না। ওরা তো সংসারের জন্য আসতে পারে না, তুই কেন আসিস না? বড় হয়ে গেছিস আমরা, আর এত শুকাচ্ছিস কেন? স্বর্ণ হেসে বলল। তুমি আর মা একই কথা বলো, তোমাদের কাছে আমি সবসময় সুখেই থাকি। তো বলবো না তুই ঠিকমতো খাবি না, অনিয়ম করবি তো এমনই হবে। আপা তো ঠিকই বলে। হ্যাঁ জানি তো, তোমরাই ঠিক। আপা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ, মা ভালো আছে। আলহামদুলিল্লাহ, অনেক দিন দেখি না। আসো, কাল আমার সাথে বেরিয়ে আসবে। যাবো, কিন্তু তুই কাল কোথাও যাবি না, কমপক্ষে 1 সপ্তাহ থাকতে হবে। আরে না, ইম্পর্টেন্ট ক্লাস প্রজেক্ট আছে, এতদিন পারবো না। ছোটই থাকতি, বড় হলে কেন? সন্তান বড় হলে বাবা মায়ের কাছে থাকে না। শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। স্বর্ণ বিরস মুখে বলল। হ্যাঁ। কি করে ছেলে?
একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার। বাহ, বেশ ভালো। ছেলে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। স্বর্ণ না পারতে মিথ্যা বলল। সত্য বললে আরও অনেক প্রশ্ন উঠবে, সেসব বলতে গেলে আর কিছুই বাকি থাকবে না, তার চেয়ে এটাই ভালো। বেশ ভালো। আমিও তোর জন্য একটা ছেলে দেখেছিলাম, খুব ভালো ছেলে। আমার নাশনের ছেলে, দেখতেও ভালো। স্বর্ণ মজা করে বলল। ছবি দেখাও, পছন্দ হলে বিয়ে ক্যান্সেল করে তোমার ননাসের ছেলেকে বিয়ে করব। নয়নতারা হেসে বলল। এখন দেখি আর কাজ নেই, তুই তোর হবু জামাইয়ের দিকে নজর দে। হ্যাঁ, তুমি দাও আমার খালুর দিকে। আরে এখন তো আমরা বুড়ো হয়ে গেছি, এত রং মনে। কি আর বুড়ো হয়েছে, তোমার যা রূপ, আবার বিয়ে দেয়া যাবে তোমাকে। হ্যাঁ হয়েছে, তুই চাপাবাজি বন্ধ কর, ওই দুটো ও অমন। স্বর্ণ হেসে বলল। রুমা আপু আর সুমা আপু আসবে না? কয়েকদিন আগে তো আসলো, তোকে বললাম তুই আসলি না। তখন তো পরীক্ষা চলছিল। আচ্ছা, এবার আসলে বলবো নি। আচ্ছা, দেখা হয় না অনেক দিন। নয়নতারা আর কিছুক্ষণ কথাবার্তা বলে অর্ধ খালি নাস্তার প্লেটটা নিয়ে চলে গেলেন। উনি যাওয়ার পর স্বর্ণ চুপচাপ শুয়ে পড়ল। ঘুম পেয়েছে খুব। সুমনের মেজাজ খারাপ হয়ে গেছে। মেয়েটার সাহস কত, না জানিয়ে টুরে চলে গেল। মনে মনে খুব খারাপ কয়েকটা গালমন্দ করলো হবু বউকে। কত ইচ্ছে ছিল ট্যুরে গিয়ে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আর এখন বেয়াদব মেয়েটা হাওয়া। সারাদিনে একবার মাত্র ফোন ধরেছে, এরপর আর ফোন মেসেজ কিছুতেই রেসপন্স করেনি। এভাবে উঠতে দেওয়া যাবে না, ফিরে এসে বিয়ের জন্য চাপ দিতে হবে। বিয়েটা হোক একবার, উড়াউড়ি একদম বন্ধ হয়ে যাবে। আর বিয়ের পর এমন বন্দি করবো যে এমবিএ করা বের হবে। এমবিএ করাও কি দরকার, সেই তো ঘর সংসারই সামলাতে হবে। যেটুকু হয়েছে তাতেই তো বেশ। কেন যে তখন রাজি হতে গেলাম। না, রাজি হলেও স্বর্ণর কিছু বলার ছিল না। না, এই ভুল করা যাবে না। এসেই আশরাফের ব্রেন ওয়াশ করতে হবে যেন বিয়েটা তাড়াতাড়ি হয়। স্বর্ণর এভাবে না জানিয়ে উধাও হওয়ার কারণে আশরাফ আর সীমা ওরাও রেগে আছে। কারো ফোনও রিসিভ করছে না বিচ্ছু মেয়েটা। সামনে পেলে ঠাটিয়ে চর মারতো আশরাফ। বহুবার বেড়েছে, না জানিয়ে ট্যুরে চলে যাচ্ছে, এখনই কয়দিন পর তো বিদেশ চলে যাবে। শাসন করতে হবে বেয়াদব মেয়েটাকে। প্রচুর গালমন্দ করে গজগজ করতে করতে স্বর্ণকে ছাড়াই ওরা তিনজনে রওনা দিল। ফিরবে 3 দিন পর। সুমন মনে মনে পণ করেছে, ফিরেই স্বর্ণকে একটা শিক্ষা দেবেই। এত বড় সাহস যে কথার অমান্য করে। স্বর্ণ ঘুম ভেঙেছে রাত 10টায়। ফ্রেশ হয়ে এসে ফোন চেক করতেই দেখলো সুমন, আশরাফ, সীমার অজস্র ফোন আর মেসেজ। একটু আগে নিহারিকা খানমও ফোন দিয়েছিলেন। স্বর্ণ ওগুলো দেখলো না, শুধু মাকে ফোন দিল। নিহারিকা খানম মেয়ের ফোনের আশায় বসেছিলেন। ফোন ধরেই বললেন, চলে গেছে ওরা। যাক ভালো, তুমি খেয়েছো মা? হ্যাঁ, তুই? খাবো, ঘুম থেকে মাত্রই উঠলাম। আচ্ছা, খেয়ে নিস তুই। মা, তোমার একা লাগছে, আমি আসবো? না রে মা, এই একাকিত্ব আমার আজকের না, বহু বছর পুরনো, অভ্যাস হয়ে গেছে, তুই চিন্তা করিস না। আচ্ছা মা, আমি কালই চলে আসবো। আচ্ছা, রাখছি। নিহারিকা খানম ফোন রেখে দিলেন। মায়ের সাথে কথা শেষ করে স্বর্ণ ফোন রেখে নয়নতারার কাছে চলে গেল। তিনি ওকে দেখে বললেন, ঘুম ভাঙলো তোর? আই, চল খাবি। আমরা খেয়ে নিয়েছি, তুই ঘুমিয়েছিলি বলে ডাকিনি। সমস্যা নেই। স্বর্ণ খাওয়া শেষ করে ঘরে এসে ব্যাগ থেকে খাতা বইপত্র বের করলো। এখনও বেশ কিছু রিসার্চ করা বাকি আছে, জমা দেওয়ার ডেট পরশু। একটা বিষয় জানার জন্য ফোন ওপেন করতেই স্বর্ণ দেখলো আরব মেসেজ করেছে একটু আগে। কৌতূহল বশত মেসেজ ওপেন করেই লেখা দেখলো, আছো? স্বর্ণ রিপ্লাই করলো। হ্যাঁ বলো। প্রায় সাথে সাথেই রিপ্লাই এলো। কেমন আছো? এই তো, তুমি? ভালো। একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ অবশ্যই। তোমার কি উচ্ছ্বাস ভাইয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, আরেকটা কথা বলবো। বলো। কল দিব? কলে বলি? আচ্ছা আরব কল দিতেই রিসিভ করলো স্বর্ণ, তারপর বলল, বলো। আসলে উচ্ছ্বাস ভাইয়ের সাথে রিলেশন ছিল বলে বলতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি। স্বর্ণ রিনরিনে গলায় হাসলো, বলল, প্রজেক্ট কমপ্লিট? হ্যাঁ, তোমার? না, এখনো না। আচ্ছা, তুমি তো অনেক ভালোবাসো তাই না? তাহলে প্রমাণ করো। কিভাবে? এই প্রজেক্টে ছেড়ে দাও। কথাটা বলার পরই আরব আর কিছু বলল না। নিস্তব্ধতা ছেয়ে গেল। স্বর্ণ আবারও হাসলো, ক্ষীণ হাসলো। হায় রে ভালোবাসা। খালার আবদার উপেক্ষা করে স্বর্ণ বেরিয়ে পড়ল সকালে। ক্লাস প্রাইভেট শেষ করে বাসায় ফিরবে। মা বাসায় একা। অন্তত কয়েকটা দিন একটু শান্তিতে কাটানো যাবে, আর নিজের বাসার মতো শান্তি কোথাও নেই। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাওয়ার সময় আরবের সাথে দেখা হয়ে গেল স্বর্ণর। আরব আজকে ক্লাস করেনি, একটু আগে ভার্সিটিতে এসেছে শুধুমাত্র স্বর্ণর সাথে কথা বলার জন্য। ওকে দেখে স্বর্ণ একটু চমকালো।
কাল রাতে যা কথা হয়েছিল তাতে এই ছেলে যে ওর মুখ কখনো দেখবে না সেটা নিয়েই সন্দিহান ছিল স্বর্ণ। কিন্তু নিজের উৎকণ্ঠা বাইরে এক বিন্দুও প্রকাশ করল না স্বর্ণ। চমৎকার হেসে বলল, কি অবস্থা, আজকে ক্লাসে আসুনি যে? একজন স্পেশাল মানুষের সাথে কথা বলার প্রিপারেশন নিচ্ছিলাম, তাই অ্যাটেন্ড করিনি। তাই? তা কে সে স্পেশাল মানুষ? তুমি? স্বর্ণ একটু চমকানোর ভান করে বলল, সত্যি? হ্যাঁ, তুমি ফ্রি আছো কতক্ষণ? 1 ঘন্টার মতো ফ্রি আছি। চলবে, চলো বের হই। কোথায় যাবে? গেলেই দেখবে। আহা বলো না, চিন্তা করো না, তোমাকে কিডন্যাপ করব না। সেটা তুমি চাইলেও পারবে না। আমি চাইও না। স্বর্ণ ছেলেটার পাগলামি দেখে হাসলো। দেখা যাক কতটুকু করতে পারে। কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসলো ওরা। লাঞ্চ অর্ডার করে স্থির হয়ে বসলো দুজনে। আরও ভেতরে ভেতরে একটু গুছিয়ে নিয়ে শুরু করলো। আমি যেদিন তোমাকে ক্লাসে ফার্স্ট দেখি সেদিনই ভালো লেগে যায়। এরপর তোমাকে আমি নোটিশ করা শুরু করি। কোনো একভাবে জানতে পারি তুমি সিঙ্গেল। ভেবেছিলাম প্রপোজ করে দিব, কিন্তু পরে ভাবলাম আদৌ তোমার প্রতি আমার অনুভূতিগুলো সত্যি নাকি শুধু আকর্ষণ। ব্যাপারটা বুঝতে বুঝতেই সেকেন্ড ইয়ারে উঠে গেলাম আমরা। তারপর একদিন ভাবলাম বলেই দিব, রিং কিনলাম, রিসোর্ট বুকিং করলাম, সব প্রস্তুতি নিলাম। ফ্যামিলি সবাই জানতো, আমার সাথে সবাই এক্সাইটেড ছিল। আসলে আমি সবার অনেক আদরে তো, তাই আমি খুশি হলেই ওরা খুশি হয়ে যায়। যেদিন তোমাকে বলবো ঠিক করেছিলাম, তার আগের দিন আমার চোখে ঘুম ছিল না। ভেতরে ভেতরে এতটা খুশি কখনোই হয়নি। অতঃপর সকালে ফিটফাট হয়ে ক্যাম্পাসে এলাম, তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তুমি আসছিলে না। আমি তোমার বান্ধবী জেরিনকে জিজ্ঞেস করলাম, ও বলল তুমি ঘুরতে গিয়েছো উচ্ছ্বাস ভাইয়ার সাথে, এবং তোমরা গতকালই সম্পর্কে গিয়েছো। কথাটা হজম করতে আমার কয়েক মিনিট লেগেছিল। আমি কাউকে কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে গেলাম। এরপর আমার ঠিক হতে বেশ সময় লেগেছিল। পড়াশোনা লাটে উঠেছিল, অনেক কষ্টে নিজেকে ফিরিয়ে এনেছিলাম। এতদিন পর সেদিন জানতে পারলাম তোমাদের ব্রেকআপ হয়েছে। খবরটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। আগেরবারের মতো দেরি না করে এবার বলেই দিলাম, আমাকে নিরাশ করো না প্লিজ। আবার পকেট থেকে একটা রিং বের করে স্বর্ণের সামনে ধরে বলল। উইল ইউ বি মাই মিসেস? স্বর্ণ এতটাও ভাবেনি প্রপোজ পাবে, এতটুকু আন্দাজ ছিল, সেরকম প্রিপারেশনও ছিল, কিন্তু ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানতো। এখন কি বলবে এই ছেলেকে? স্বর্ণ একটু ইতস্তত কণ্ঠে বলল। আমার সময় প্রয়োজন, আসলে হুট করে সিদ্ধান্ত নিতে পারছি না। আরব একটু চুপ থেকে হতাশ হয়ে বলল। আচ্ছা সময় নাও, কিন্তু আমাকে নিরাশ করো না। স্বর্ণ কিছু বলল না, মৌনও রইল। রিংটা ওর কাছেই রাখতে বলল। খাবার এসে পড়ায় এর পরের সময়টা বেশ চুপচাপ ছিল দুজনে। খাওয়া শেষ করে বের হওয়ার সময় আরব বলল। আমি প্রজেক্টটা ছেড়ে দিয়েছি। স্বর্ণ চমকালো, স্তম্ভিত গলায় বলল। কি? হ্যাঁ, আমার স্কলারশিপের প্রয়োজন নেই, যদিও এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন আমার স্বপ্ন তোমার সাথে থাকা, তাই এটা আমি ছেড়ে দিলাম। কিন্তু তুমি দিও না, আমি চাই তুমিই পাও। কিন্তু আমি মজা করে বলেছিলাম, আবার তুমি এটা ছেড়ে ঠিক করনি। আমি মানতে পারছি না। ঠিকই করেছি। না আরব, আমার নিজেকে অপরাধী লাগছে। তুমি আমার সামান্য কথায় ছেড়ে দিলে কেন? তোমার কোনো কথাই সামান্য না আমার জন্য, আর আমি না ছেড়ে দিলেও তুমিই পেতে। আমার কষ্ট হচ্ছে। কষ্ট পেও না, আমি মন থেকেই করেছি। প্রাইভেট থেকে বাসায় ফিরেও ভালো লাগছে না স্বর্ণের। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ছেলেটা ওর জন্য নিজের স্বপ্ন ছেড়ে দিল। তাহলে কি সত্যি ভালোবাসে? জেরিনকে বিষয়টা জানালো স্বর্ণ। সব শুনে জেরিন বলল। আরব অনেক ভালো ছেলে, ওই তোর জন্য পারফেক্ট হবে। আর আমি বলি কি, তুই এইসব স্কলারশিপ ছেড়ে ওকেই বিয়ে করে ফেল। আরে চুপ করো তো। আরবকে হাতছাড়া করিস না, কিন্তু পস্তাবি। স্বর্ণ কিছু বলল না। ব্যাপারটা নিয়ে নিজেও খুব দ্বিধায় আছে। কালকেই জমা দিতে হবে প্রজেক্টটা। স্বর্ণরও প্রায় কমপ্লিট। আজ খুব সকালে গোসল সেরে শাড়ি পরে সেজে গুজে নিল স্বর্ণ। বেশ অনেকদিন পর সাজলো আজ। আগে যখন উচ্ছ্বাসের সাথে ঘুরতে যেত তখন এভাবে সাজা হতো। ইদানিং আর কিছুতেই মন বসে না, কিন্তু আজ কেন জানি মনে হলো একটু সেজে যেতেই পারে। নিজেকে খানম মুগ্ধ হয়ে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। অতপর উৎকণ্ঠিত কণ্ঠে বললেন। আজকে কি কোনো প্রোগ্রাম আছে? না, এমনি। তোকে তো সাজতেই দেখি না, এখন আজকে দেখে অবাক হয়ে গেলাম। স্বর্ণ হেসে ফেলল, মায়ের দিকে চেয়ে বলল। কেমন লাগছে আমাকে? ভীষণ সুন্দর লাগছে, নজর যেন কারো না লাগে। স্বর্ণ হাসল, টিপটা পরে আয়নায় নিজেকে আরেকবার দেখে নিয়ে বলল। মা তুমি তৈরি থেকো, আজ আমরা খালার বাসায় যাব। তোমাকে দেখতে চেয়েছে খালা, আমাকে বলেছে নিয়ে যেতে। আজকে? ওরা চলে এলে আর পাবে সময়? এসে কি নাটক শুরু করে দেখবে, তার জন্যই
প্রস্তুত হও। আচ্ছা, তাহলে তুই ক্লাস শেষ করে বাসায় আয়, আমি রেডি হয়ে থাকবো। আচ্ছা মা, স্বর্ণ বেরিয়ে গেল। বের হওয়ার সময় আরবকে মেসেজ করে বলল। ক্যাম্পাসে থেকে কথা আছে। মেসেজটা দেখে আরব শোয়া থেকে বসে পড়ল, সাথে সাথেই রিপ্লাই করলো। কি কথা? বলে দিলে আর আসবে কেন? বলে দিলেও আসবো। বলো না, টেনশন হচ্ছে তো আমার। ধ্যাত, এমন করলে কিন্তু বলবই না। আসতে বলছি আসবা, এত কথা কেন? আচ্ছা সরি, আসছি, একটু ওয়েট করো। কথা শেষ করেই আরব রেডি হতে লেগে গেল। আজ নিশ্চয়ই স্বর্ণ ভালোবাসা স্বীকার করে নেবে। এত তাড়াতাড়ি যে মেনে যাবে কল্পনাও করেনি আরব। ভেবেছিল অনেক দিন ঘুরাবে, কিন্তু ফাইনালি অপেক্ষার অবসান হবে। খুশিতে নাচতে পারলে ভালো হতো। স্বপ্ন পূরণ হবে শেষ পর্যন্ত, দীর্ঘদিনের লালিত স্বপ্ন। ক্যাম্পাসে এসে প্রথমেই ধাক্কা খেলো স্বর্ণকে দেখে। আজকে এত সুন্দর করে সেজেছে যে চেয়েই থাকতে মন চাচ্ছে। আরব কিছুটা অভিমানের স্বরে বলল। তুমি এত সুন্দর করে সেজে আসবে আগে বললে তো আমি পাঞ্জাবি পরে আসতাম। কেমন লাগছে আমাকে? শুধু একটা শার্ট পরে চলে আসছি, মানাচ্ছে না একদম। খালি বক বক, চুপ একদম। আসো আমার সাথে, ক্যান্টিনে বসে ইম্পর্টেন্ট কথা আছে। আরব স্বর্ণের সাথে হাঁটতে হাঁটতে না হলেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কি ইম্পর্টেন্ট কথা। প্রত্যেকবারই স্বর্ণ ধমক দিয়ে চুপ করিয়ে ফেলে। অবশেষে ক্যান্টিনে এসে বসতেই আরব অনুরোধের স্বরে বলল। এবার বলো না প্লিজ, আমি আর সাসপেন্স রাখতে পারছি না। স্বর্ণ শান্ত কণ্ঠে বলল। আমিও প্রজেক্টে ছেড়ে দিয়েছি। মোটা ভ্রুদয় কুচকে স্তম্ভিত নয়নে আরব স্বর্ণের দিকে কিছুক্ষণ তাকিয়ে মৃদু আর্তনাদের কণ্ঠে বলল। মাই গড, পাগল হয়েছো? তুমি ছেড়ে দিতে পারলে আমি পারবো না কেন? আরব চুল টেনে ধরে নিজেকে সংযত করার চেষ্টা করলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল। আজকে 5টায় জমা দেওয়ার শেষ সময়, তুমি 5টার মধ্যে জমা দেবে প্রজেক্ট পেপারস। তবে তুমিও দেবে? না। তাহলে আমাকে জোর করতে পারবে না। যদি তুমি দাও তবেই আমি দিব। আমি দেব না। তাহলে আমিও দিব না। বিয়ে শাদী করে সংসার করব তোমার সাথে। ফাইজলামি করছো? না, একদম সিরিয়াস। এ নিয়ে আর ফোর্স করবে না। এখন চলো একটু ঘুরে আসি। আরব উষ্ণ কণ্ঠে বলল। আমার ভাল লাগছে না, গেলাম আমি। কথাটা বলেই আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে চলে গেল। আরবের যাওয়ার পানে চেয়ে স্বর্ণ কেবল হাসল। আধ খাওয়া কফিটা খেতে খেতে ফোন দেখতে লাগলো। সুমন ছবি ছাড়ছে সকাল বিকেল। ফেসবুকে আসলেই ওর ছবি না চাইতেও সামনে চলে আসছে। আর ভাই ভাবিও কম না। স্বর্ণ 3জনকেই আনফলো করে দিল। মন চাইছিল ব্লক করে দিতে, কিন্তু ব্লক করলে ঝামেলা করবে। এমনিতেই ফিরে এসে কি সুনামি উঠায় সেটাই দেখার বিষয়। অকারণে কিছুটা সময় বসে থেকে ভার্সিটি থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো স্বর্ণ। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় উচ্ছ্বাস আর ওর নতুন প্রেমিকার সামনাসামনি পড়ল। দুজনেই ওর দিকে তাকালো, কিন্তু স্বর্ণ দূর থেকেই একবার দেখে দ্বিতীয়বার আর ফিরেও তাকালো না। ইদানিং উচ্ছ্বাস নামের মানুষটার প্রতি আর ভালোবাসা, মায়া কিছুই আসে না। যেটা আসে সেটা হলো প্রচণ্ড ঘৃণা। মেয়েরা যেমন উজাড় করে ভালোবাসতে পারে, তেমনি ঘৃণাও করতে পারে। আর সেই ঘৃণাটা ভালোবাসার থেকেও প্রখর। না, স্বর্ণ কোনো প্রতিশোধ নেবে না। কর্মফল বলে একটা কথা আছে, সেটা উচ্ছ্বাস এমনিতেই ভোগ করবে, সেটা দুদিন আগে হোক বা পরে। বাসায় এসে নিহারিকা খানমকে সাথে নিয়ে খালার বাসার দিকে চলল স্বর্ণ। ওরা আজকে আর কালকে 2 দিন থাকবে, পরের দিন সকালে চলে আসবে। ওই দিনই ভাইয়ারা আসবে। স্বর্ণ খুব বুঝতে পারছে এসেই খুব বড় একটা ঝামেলা বাঁধবে। সুমন নিশ্চয়ই চাইবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে, কিন্তু এটা তো সম্ভব নয়। ভাবতে হবে কিছু একটা। ব্যাপারটা আরবকে জানানো উচিত। দ্বিধান্বিত হয় স্বর্ণ। 2 দিন খুব ভালো মতো কাটিয়ে এলো মা মেয়ে। বেশ অনেকদিন পর এত সুন্দর 2 দিন পার করলো ওরা। ভাইয়ারা এখনও আসেনি। মা জানালো সন্ধ্যার সময় আসবে ওরা। যাক, সন্ধ্যা পর্যন্ত অন্তত ভালো থাকা যাবে। সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল স্বর্ণ। আজকে আরবকে সুমনের ব্যাপারটা শেয়ার করবে, কারণ এখনই সব কিছু না বললে পরে সামলাতে বেশ বেগ পেতে হবে। সুমন এসেই একটা ঝামেলা লাগাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু কথা হলো ব্যাপারটা আরব কিভাবে নেবে। ওকে এটা আরও আগে বলা উচিত ছিল। ভার্সিটির কাছাকাছি আসতেই আরব মেসেজ করলো। কোথায় আছো? এতই কাছাকাছি? ক্লাসে যাবার আগে ক্যান্টিনে এসো তো। আচ্ছা। স্বর্ণ ক্যান্টিনে গিয়ে দেখলো আরব কফি খাচ্ছে আর গেমস খেলছে। ওকে দেখে বলল। ওয়েট 1 মিনিট, আউট হয়ে নিই। স্বর্ণ হেসে বলল। সমস্যা নেই, খেলো তুমি। এমনিতেই ক্লাস করব না আজকে। আরব ফোনেই চোখ রেখে বলল। আমিও করব না তাহলে। ফাঁকিবাজ হয়ে যাচ্ছ দিন দিন। ফাঁকিবাজ না, বলো প্রেমিক হয়ে যাচ্ছ দিন দিন। স্বর্ণ উত্তরে কিছু না বলে হাসলো। তারপর আরও 1 কাপ কফি অর্ডার করে আরবের আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করলো।
আউট হওয়ার পর আরও ফোনটা রেখে বলল, কালকের জন্য সরি। আমি চাইনি তুমি প্রজেক্টটা ক্যান্সেল করে দাও। আবার এটাও ঠিক, তুমি চলে গেলে আমিও একা হয়ে যাব। পরে ভাবলাম মন্দ হয়নি, প্রজেক্ট চুলোই যাক, দুজনে বিয়ে করে সংসারী হয়ে যাব। কথাটা বলেই হাসলো আরব। ওর হাসিতে স্বর্ণ যোগ দিল। হাসি থামতেই স্বর্ণ একটু সিরিয়াস ভঙ্গিতে বলল। আমি কিছু বলতে চাই আরব। স্বর্ণের মুখভঙ্গি দেখে আরবও সিরিয়াস হয়ে এলো, বলল, হ্যাঁ বলো। তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। আসলে তুমি প্রপোজ করার কয়েকদিন আগেই আমার বিয়ে ঠিক হয়ে যায় ভাইয়ার এক বন্ধুর সাথে। সে সময় উচ্ছ্বাসের সাথে ব্রেকআপ হয় আমার। মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই আমি, বাধ্য হয়ে বিয়েতে মত দেই। কিন্তু এখন এটা গলার কাটা লাগছে, বের হব কিভাবে বুঝতে পারছি না। আরব সব শুনে স্বর্ণর হাতের উপর নিজের একটা হাত রেখে বলল। সমস্যা নেই, আমি আছি না। স্বর্ণ আরবের সুন্দর মুখশ্রীর দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, আমাকে ক্ষমা করো আরব। দুপুরের পর থেকে আকাশ কালো হতে শুরু করেছে। দূর দূরান্ত হতে গুচ্ছ গুচ্ছ মেঘের মেলা বসেছে বিশাল অম্বর জুড়ে। স্নিগ্ধ শীতল হাওয়া ছুঁয়ে যাচ্ছে তনু মন। ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে আরব আর স্বর্ণ। স্বর্ণের এক হাত আলতো করে ধরে রেখেছে আরব। আজকে ওরা কেউই ক্লাস করেনি, বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করেছে। স্বর্ণের খারাপ লাগেনি, বরং অনেকদিন পর নতুন কিছু হওয়ায় ভালোই লেগেছে। আরব বন্ধু হিসেবে খুব ভালো, তবে প্রেমিক হিসেবে কেমন সেটা জানে না স্বর্ণ, কারণ ওকে সে ভূমিকায় কল্পনা করতে পারছে না। শুধু বন্ধুত্ব দিয়ে কি এক জীবন কাটিয়ে দেওয়া সম্ভব? ঘোরাঘুরি শেষে আরব ওকে বাড়ি পৌঁছে দিল। স্বর্ণ অবশ্য বলেছিল বাসায় আসতে। আরব হেসে বলল। এভাবে বিনা অধিকারই যেতে চাই না, একদিন অধিকার নিয়ে যাব। স্বর্ণ হেসে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে বসতেই নিহারিকা খানম শরবত নিয়ে এলেন। মেয়েকে শরবত দিয়ে সামনাসামনি বসে বললেন, ওরা আসবে না আজকে, কাল সকালে রওনা হবে। আবহাওয়া ভালো না, তাই রিস্ক নিয়ে আসবে না। স্বর্ণ গা ঝাড়া দিয়ে বলল, বাহ, ভালোই হলো, শান্তিতে থাকা যাবে। ভেবেছিস কিছু? কি? সুমনকে কি বলবি? আমি আশরাফের সাথে কথা বললে বুঝলাম ফিরে এসেই বিয়ের কাজ সেরে ফেলতে চাইবে ওরা। তুমি এত চিন্তা করো না, আমি ভেবে ফেলেছি কি করব। কি ভেবেছিস? সারপ্রাইজ, তুমি চিন্তা করো না, একদম কিছু হবে না, আমি সামলে নিব। আচ্ছা সাবধানে। আর কি খাবি রাতে? তোমার যা ইচ্ছা। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কাল একটা ইন্টারভিউ আছে। চাকরির? হ্যাঁ, চাকরি পেলে এ বাসা ছেড়ে তোমাকে নিয়ে চলে যাব। এই যে এরা তোমাকে এত কথা শোনায়, আমার ভালো লাগে না। নিহারিকা খানম মলিন হেসে বললেন, আমার এখন আর খারাপ লাগে না। কিন্তু আমার লাগে, আমি তোমাকে এখানে থাকতে দিব না। আচ্ছা। নিহারিকা খানমের গলা ধরে এলো। তিনি আর কথা না বাড়িয়েই চলে গেলেন। স্বর্ণ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। স্বর্ণ তাড়াতাড়ি শুয়ে পড়ল, তাই আরবের কল রিসিভ করতে পারল না। শুতেই যেন রাজ্যের ঘুম তাকে টেনে নিয়ে গেল এক অন্য দুনিয়ায়। পাহাড়ি হাওয়ার তালে স্বর্ণের চুলগুলো মায়ের অবাধ্য দুষ্ট বালিকাদের মতো উঠছে। শূন্য একটা জায়গা, কেউ নেই এখানে। একদম পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আছে সে। পেছনে গিরিখাত আর সামনে গভীর সমুদ্র। দিশেহারা স্বর্ণ কি করবে? সে এখানে এলোই বা কি করে? সমুদ্রের গভীরতায় চোখ রাখতেই মাথা চক্কর দিয়ে উঠল। তার অ্যাক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি আছে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পা ফসকে পড়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ো হতে গভীর সমুদ্রে। কিন্তু হঠাৎ মনে হলো হাতটা কিছুতে আটকে আছে। ভয়ে ভয়ে ওপরের দিকে চাইতেই দেখলো বলিষ্ঠ একটা হাত সর্বশক্তি দিয়ে ধরে রেখেছে তাকে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো বোঝা যাচ্ছে। কি গভীর একজোড়া চোখ ওর দিকেই চেয়ে আছে। স্বর্ণ ভরসা পাচ্ছে ওই চোখ জোড়ায় চোখ রেখে। কিন্তু হঠাৎ কি যেন হলো, হাতের বাঁধন আলগা হয়ে এলো। স্বর্ণ হারিয়ে যেতে লাগলো সমুদ্রের অতল গভীরতায়। তরাক করে লাফিয়ে উঠে বসলো স্বর্ণ। কি ছিল এটা? স্বপ্ন? এ তো বাস্তব। ফ্যান চলছে, তবুও ঘেমে একাকার হয়ে গেছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। স্বপ্নটা ভাবাচ্ছে ওকে। হঠাৎ এমন একটা স্বপ্নই বা দেখলো কেন স্বর্ণ? কার ছিল ওই চোখজোড়া? কেনই বা শেষে হাতটা ছেড়ে দিল? এসব ভেবে ভেবেই অস্থির হয়ে উঠল স্বর্ণ। কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গিয়ে পানি খেয়ে আসলো। মন অন্যদিকে নেওয়ার জন্য ফোন হাতে নিল। আরবের 10টা মিস কল, এখন তো 3:30 বাজে। কল দিলে ধরবে? না থাক, পরে কথা বলা যাবে। স্বর্ণ ফোন রেখে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমের রেশও নেই চোখে।
অজ্ঞতা শুয়ে না থেকে উঠে অর্ধেক শেষ হওয়া উপন্যাসটা নিয়ে বসলো। সমরেশ মজুমদারের আমি রেনু বইটা পড়ছে সে। পড়তে পড়তেই একটা উক্তি খেয়ালে এলো। উক্তিটা এমন: এতদিনের একটা সম্পর্ক বা হাত নেড়ে অবহেলায় সরিয়ে দিল প্রয়োজন কত সহজে মিটে যায় কারো কারো। স্বর্ণ চোখ বুঝল, আসলেই সে উচ্ছ্বাসের প্রয়োজনই ছিল। প্রয়োজন শেষে ছুঁড়েও ফেলে দিল। অথচ এসবেই কি পাওয়ার ছিল? এক চিমটি পরিমাণ ভালোবাসাও কি ছিল না? সব কি শারীরিক চাওয়া ছিল? এতই তুচ্ছ ভালোবাসা? স্বর্ণ ভেবে পায় না, উপন্যাস শেষ না করেই উঠে গেল সে। পড়তে মন চাইছে না। বাকি রাতটা এমনি স্মৃতিচারণেই চলে গেল। ভোরে একটু চোখ লেগে এলো স্বর্ণের। 7টার সময় নিহারিকা খানম এসে ডেকে দিলেন ওকে। ইন্টারভিউ 8:30 থেকে। উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নিল স্বর্ণ। তারপর নাস্তা করে বেরিয়ে পড়ল। ইন্টারভিউ শেষে অফিস থেকে বের হতেই দেখলো আরব ফোন করেছে। রিসিভ করতেই বলল, কেমন হলো ইন্টারভিউ? ভালোই। যাক ভালো, চিন্তা কর না, হয়ে যাবে। হলেই ভালো। কোথায় আছো? বের হলাম মাত্র। ও আচ্ছা, 10 মিনিট দাঁড়াও, আসছি আমি। কেন? আসার দরকার নেই। আছে, তুমি চুপচাপ দাঁড়াও। বলেই কল কেটে দিল আরব। স্বর্ণের মনে হলো ব্যাপারটা বাড়াবাড়ি। অত দূর থেকে কেন আসতে হবে? স্বর্ণ মোটেও দাঁড়ালো না, বাসায় চলে গেল। এদিকে আরব এসে ওকে না পেয়ে ভীষণ অভিমান করল। স্বর্ণ বাসায় গিয়ে মাকে সাথে করে হাসপাতালে গেল রুটিন চেক আপের জন্য। এর আগেও কয়েকবার গিয়েছে, তবে কেউই জানে না নিহারিকা খানম ছাড়া। আরব অভিমানে বুক ভারী করে বাসায় ফিরল। স্বর্ণ এরকমটা না করলেও পারত। কি হতো কিছুক্ষণ দাঁড়ালে? একসাথে কিছু সময় থাকা যেত, চোখে চোখ রেখে কথা হতো। আরব ওর দিকে চোরা চোখে বারবার তাকাতো। এই তো চায় আরব। কিন্তু স্বর্ণ কেন বোঝে না? সারাদিনে আর ফোন বা মেসেজ কিছুই করবে না সে। ওপাশ থেকে সারা এলে তবে মনের বরফ গলবে। মায়ের সাথে চেক আপ করে বাড়ি ফিরল স্বর্ণ। বাচ্চা ভালো আছে, তবে ডাক্তার আয়েশা ইয়াসমিন বলেছেন গর্ভাবস্থায় যত সম্ভব ব্যথার ঘুমের ওষুধগুলো পরিহার করতে আর দুশ্চিন্তা মুক্ত থাকতে। বাড়ি ফিরে মা মেয়ে মিলে রান্না করলো। একসাথে খেয়ে কিছুক্ষণ গল্প করে স্বর্ণ ঘুমাতে চলে এলো। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে। ঘরে এসে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়ল। ভেবেছিল আরবের অনেক মেসেজ কল এসে জমা হবে, যেটা প্রতিদিনই হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে আজ কোনো মেসেজ বা কল কিছুই নেই। আনমনে কিছু একটা চিন্তা করে স্বর্ণ আরবের নম্বর ডায়াল করলো। 3বার রিং হওয়ার পর রিসিভ হলো। যদিও কল আসতেই রিসিভ করতে ইচ্ছা করছিল আরবের, কিন্তু নিজেকে সামলে অপেক্ষা করে রিসিভ করলো। কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না কলটা কাঙ্ক্ষিত। স্বর্ণ স্বাভাবিক স্বরেই প্রশ্ন করলো, কি করছো? কিছু না। আরবের গলার স্বরটা কেমন যেন। কিছু কি হয়েছে? হঠাৎ তখনের ঘটনাটা মনে পড়ে গেল। আরব ওকে দাঁড়াতে বলেছিল, কিন্তু ও দাঁড়ায়নি। সেই জন্য কি মন খারাপ করেছে? স্বর্ণ আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? না, কিছুই হয়নি। সরি, আসলে ইন্টারভিউ থেকে বেরিয়ে খারাপ লাগছিল খুব। দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছিল না, তাই দাঁড়াইনি। তুমি রাগ করেছো? স্বর্ণের স্বীকারোক্তি শুনে আর অভিমান ধরে রাখতে পারেনি ছেলেটা। এখন নিজের উপরই রাগ হচ্ছে। শুধু নিজের দিকটাই দেখেছে, স্বর্ণর অবস্থাটা বোঝার চেষ্টা করেনি। না, রাগ করিনি। এখন ঠিক আছো? হ্যাঁ। তোমার ভাইয়ারা এসেছে? না, এসে পড়বে বোধ হয়। আচ্ছা, কি করবে মনে আছে তো? হ্যাঁ আছে। গুড, আমাকে আপডেট দিও। হ্যাঁ, সে তো দিবই। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা। ফোন রেখে স্বর্ণ চোখ বন্ধ করে শুয়ে রইল কিছুক্ষণ। আগে আসা ঘুম ঘুম ভাবটা আর নেই, তবে শুয়ে থাকতে ভালোই লাগছে। আনমনে কিছু একটা ভাবতে ভাবতেই শুনতে পেল কলিং বেল বাজছে। এসে গেছে। স্বর্ণ এখন মরার মতো পড়ে থাকবে। আপাতত কিছুক্ষণের জন্য সে কানে শোনে না। প্রায় 10 মিনিট পর ওর ঘরের দিকে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। স্বর্ণ চোখ বন্ধ করেও বেশ বুঝতে পারছে এই পায়ের আওয়াজটা ভাবির ছাড়া আর কারো না। সীমা স্বর্ণকে শুয়ে থাকতে দেখে উঁচু গলায় ডাকলো, স্বর্ণ, এই স্বর্ণ উঠো, সুমন ভাই তোমার সাথে দেখা করার জন্য বসে আছে। স্বর্ণ মনে মনে বলল, আজকে ডোনাল্ড ট্রাম্প এসে বসে থাকলেও আমি উঠবো না। স্বর্ণ মুখনিঃসৃত কোনো শব্দ না পেয়ে সীমা আবারও বলল, স্বর্ণ, সুমন ভাই তোমার জন্য অনেক কিছু এনেছে, তোমায় নিজ হাতে দেবে বলে বসে আছে, উঠো না। তারপরও স্বর্ণের কোনো সারা শব্দ নেই, যেন গভীর ঘুমে বিভোর সে। সীমা আরও ডাকবে, কিন্তু তার আগেই নিহারিকা খানম এসে বললেন, গভীর ঘুমে আছে, এখন ডেকো না, পরে কথা বলো ওর সাথে। সীমা মুখ কালো করে বেরিয়ে গেল ঘর থেকে। নিহারিকা খানমও একবার মেয়ের দিকে চেয়ে বেরিয়ে গেলেন। তিনি খুব ভালো মতো জানেন স্বর্ণ ঘুমায়নি। ওর ঘুম এত ভারী না। সত্যি ঘুমে থাকলে এতবার ডাকা লাগতো না, এক ডাকেই উঠে পড়তো।
সুমন যাওয়ার 1 ঘন্টা পর উঠেছে স্বর্ণ। অবশ্য প্ল্যানে এটা ছিল না, কিন্তু এত তারা ফেস করতে ইচ্ছে হয়নি ওর। শোয়া থেকে উঠে ড্রয়িং রুমে এসে দেখলো খালি, কেউই নেই। যাক ভালো। রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি নিয়ে নিজের ঘরে চলে এলো। কালও আরও 2টো ইন্টারভিউ আছে। একটা চাকরি যে করেই হোক পাওয়া লাগবে। এই মাসে যতগুলো ইন্টারভিউ আছে সব দিবে, একটা না একটা হয়েই যাবে। একাডেমিক রেজাল্ট তো ভালোই ওর। কফি খেতে খেতেই ভাবলো প্রজেক্ট ছেড়ে দেওয়ার ব্যাপারটা। না, ও আরবের জন্য ছাড়েনি, ছেড়েছে মায়ের জন্য। মাকে একা ফেলে যাওয়ার মতো অমানুষ নয় সে। যেদিন সারা পৃথিবী ওর বিপরীতে ছিল সেদিন ও মাকেই পাশে পেয়েছে। তাকে রেখে এভাবে চলে যাওয়াটা মানায় না। পারবে না ও, মাকে ছাড়া সম্ভব না থাকা। তাই তো একটা চাকরি প্রয়োজন। চাকরিটা পেলেই মাকে নিয়ে চলে যাবে। আর আরব, ওর সাথে বন্ধুত্বটা নষ্ট করতে মন চাচ্ছে না, কিন্তু উপায় নেই। ওকে নিজের এই ভাঙাচোরা কড়ি কাঠের জীবনে জড়ানোর মানেই হয় না। আর সত্যিগুলো শোনার পর ও আর নিজেকে জড়াতে চাইবে না। স্বর্ণ এটাই চায়। রাত 8টায় সীমা আবার এলো স্বর্ণের ঘরে। স্বর্ণ তখন একটা নাটক দেখছিল। সীমা এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, শোনো, তোমার ভাইয়া তোমাকে ডাকে, কথা বলবে। স্বর্ণ কান থেকে ইয়ারফোনটা খুলতে খুলতে বলল। যাও, আসছি। সীমা গেল না। অজ্ঞতা স্বর্ণকে ওর সাথেই যেতে হলো, যেন দাগি আসামি। চলে গেলেই পালাবে। আশরাফ ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। স্বর্ণকে দেখে থমথমে গলায় বলল, বস, স্বর্ণ বসলো। আশরাফ গম্ভীর স্বরে বলল, সুমন চাইছে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। আচ্ছা। পরের মাসে শেষ সপ্তাহে ডেট দিয়েছে। ওর বোন কানাডা থেকে এলেই। ঠিক আছে। স্বর্ণ এভাবে মেনে নিচ্ছে বলে আশরাফ ও সীমা দুজনেই অবাক। ওরা মনে করেছিল স্বর্ণ বেঁকে বসবে, কিন্তু না। ওদের অবাক করে দিল স্বর্ণর এমন রিয়াকশন। তারপর কেটে গেল কিছুদিন। এর মধ্যে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে স্বর্ণ। এখনও কোনোটাতেই ডাক আসেনি। চাকরি হোক বা না হোক, সামনের মাসে অন্য একটা বাসা খুঁজবে। টিউশনির টাকায় হয়ে যাবে কোনো মতে। সব কিছু ভেবেই এখনও কাউকে কিছু বলেনি স্বর্ণ। সুমনকেও আর না, ওর ভাই ভাবিকেও না। আলাদা হয়ে যাওয়ার পর বলবে। এখন বলবে বাসাটাকে নরক করে ফেলবে। মা মেয়ে কাউকেই শান্তি দেবে না দুদণ্ড। বেশ কিছু কারণ ভেবেই স্বর্ণ চুপচাপ। তবে আরব বলেছিল সবাইকে সবটা জানিয়ে দিতে, ওর সিদ্ধান্তের কথা জানাতে। ও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, এভাবে তো অন্যায় কিছু চাপাতে পারে না। স্বর্ণ তখন সায় দিয়ে বলেছিল জানাবে, কিন্তু বাসায় এসে চিন্তা ভাবনা করার পর মনে হলো না, কাজটা করা ঠিক হবে না। তাই চেপে গেল। তবে আরব জিজ্ঞেস করতেই মিথ্যা বলে দিল। মাঝে মধ্যে অপরাধ বোধ হয় স্বর্ণের। ও নিরীহ একটা ছেলেকে দিনের পর দিন ঠকাচ্ছে, মিথ্যে বলছে, আর ছেলেটাও বিনা বাক্যে বিশ্বাস করছে। কেন এই মানুষগুলো দেরিতে আসে জীবনে? ভেঙে চুরে যাবার পরই কেন আসে? দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণ। লাস্ট টিউশনিটা করিয়ে বের হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। ছাত্রীর বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলো স্বর্ণ। 2-3 মিনিট হাঁটলেই বাস স্টপ। কিন্তু কিছুটা দূর হাঁটতেই অদূরে সুমনকে দেখতে পেল। ওর দিকেই আসছে। স্বর্ণ হাঁটা থামিয়ে দিল। সুমন ওর সামনাসামনি এসে দাঁড়ালো। রুষিত স্বরে বলল, তোমার ফোন বন্ধ কেন? কতবার কল করেছি, আইডিয়া আছে? স্বর্ণ ইতস্তত স্বরে বলল, চার্জ ছিল না। চার্জ ছিল না নাকি ইচ্ছা করে বন্ধ করে রাখো? স্বর্ণ অন্যদিকে চেয়ে বলল। চার্জ ছিল না আসলেই। এবার থমথমে মুখশ্রী ফুটিয়ে তুলে বলল, চলো, এক জায়গায় যেতে হবে এখন আমাদের। কোথায়? অফিস পার্টি। হ্যাঁ, তো আপনি যান, আমি কেন যাব? পুরো অফিস জানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমার কলিরা চাইছে বউয়ের সাথে দেখা করতে। কিন্তু আমার যেতে মন চেয়েছে না। তোমার মতামত শুনতে চাইনি আমি। তুমি এখন যাবে মানে যাবেই। স্বর্ণ ভ্রু কুঁচকে অদ্ভুত নয়নে তাকালো সুমনের দিকে। সুমন অধিকার ফলাচ্ছে কেন লোকটা? যেতে ইচ্ছে করছে না, তাও নাকি যেতে হবে। স্বর্ণ বেশ শান্ত গলায় উত্তর দিল, দেখুন, সারাদিন ক্লাস করে প্রাইভেট পড়িয়ে আমার আর একটুও শরীর কুলাচ্ছে না। আমি যেতে পারবো না, সরি। কথাটা বলেই স্বর্ণ দাঁড়ালো না, পাশ কেটে চলে যেতে নিচ্ছিল, কিন্তু সুমন শক্ত করে ওর হাত ধরে ফেলল। কটমটিয়ে বলল, তুমি যাবে। স্বর্ণ নিজের হাতটা ওর হাতের মুঠো থেকে ছিনিয়ে নিল এক প্রকার। অতঃপর একরাশ ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে জোর কদমে চলে গেল বাস কাউন্টারে। লোকটা এত অসভ্য, কবে যে মুক্তি পাবে এর থেকে? বাড়িতে এসেই শুনলো ভাইয়া ভাবি পার্টি অ্যাটেন্ড করতে গেছে, আর আজমাইনকে নিহারিকা খানমের কাছে রেখে গেছেন। প্রায় সময় ওরা বাইরে কোথাও গেলে আজমাইনকে বাসায় রেখে যায়। ছেলেটা প্রথম প্রথম কাঁদতো, মন খারাপ করতো, কিন্তু এখন কিছু বলে না, চুপচাপ থাকে।
এই ছোট বয়সেই বুঝে গেছে কেঁদে কেটে লাভ নেই। স্বর্ণ ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে নিল ঘন্টাখানেক। ঘুম থেকে উঠে রাতের জন্য খিচুড়ি রান্না করলো আর ইলিশ ভাজলো। ভাই ভাবি তো খেয়েই আসবে, শুধু ওদের তিনজনের জন্যই রাঁধবে। রান্না খাওয়া শেষ, সে আজমাইনকে ঘুম পাড়িয়ে ঘরে আসতেই দেখলো রাত 11:30 বাজে। সব কিছু গুছিয়ে নিজের ঘরে এসে বসলো ক্লাসের নোটগুলো নিয়ে। নিহারিকা খানমের শরীরটা আজ ভালো না বেশি, তাই তিনি খেয়ে শুয়ে পড়েছেন। নোটসগুলো দেখতে দেখতেই শুনতে পেল ফোন বাজছে। স্ক্রিনে আরবের নাম। স্বর্ণ রিসিভ করতেই ওপাশ থেকে আরব বলল, খেয়েছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ, একটু আগেই। কি করছো? নোটসগুলো দেখছিলাম। বাহ, জানো আমি কি করছিলাম? কি? ভাবছিলাম সংসার করতে কি কি লাগে, কারণ আমরাও তো করব, তাই আর কি আগেই ভাবা উচিত। আরবের এমন ছেলে মানুষের কথা শুনে স্বর্ণ হেসে ফেলল, বলল, তো ভেবেছো কি লাগবে? হ্যাঁ ভেবেছি তো, আসলে সংসার করতে তেমন কিছুই লাগবে না, শুধু তুমিটা লাগবে। স্বর্ণ হাসল, বিষণ্ণ হাসি। ছেলেটা কত স্বপ্ন দেখছে, আশা বুনছে, কিন্তু স্বর্ণ ওকে কিছুই দিতে পারবে না। ওর স্বপ্নগুলোর সঙ্গী হতে পারবে না। ছেলেটা এত পাগল কেন? কখনো কখনো ছেলেটার জন্য এত মায়া হয় কেন? ভালোবাসতে গেল ওর মতো মেয়েকে। এরপর আর কি? ছেলেটা স্বপ্নালো চোখে বুনতে লাগলো স্বপ্নদের ইন্দ্রজাল, আর মেয়েটা অপর প্রান্তে দীর্ঘশ্বাস ফেলছে আর বারবার উদাস হচ্ছে। এক মুঠো নরম রোদের আলো মুখে পড়তেই ঘুমটা আলগা হয়ে এলো স্বর্ণের। কাল রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। এরপর আর কেউই কল কাটেনি। অপর প্রান্ত হতে আরবের শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ছেলেটা। স্বর্ণ ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো ফোন বাজছে। স্ক্রিনে ভাইয়ার নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে ভাইয়া ক্লান্ত গলায় বলল, আমরা হাসপাতালে সুমনকে যেন প্রচুর মেরেছে। কাল রাতে রাস্তায় পড়েছিল। প্রথমে আশ্চর্য হলেও পরে খুশি হলো স্বর্ণ। সুমনকে যে মেরেছে তার জন্য দোয়া করে দিল। এখন কিছুদিন অন্তত শান্তি পাওয়া যাবে। স্বর্ণ দ্রুত পায়ে গিয়ে মাকে জানালো খবরটা, কিন্তু এতে নিহারিকা খানমের কোনো ভাবাবেগ হলো না, যেন তিনি আগেই জানতেন। স্বর্ণকে আশ্চর্যজনিত চেহারায় তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, মারটা আমি খেয়েছি। স্বর্ণ বিস্মিত স্বরে বলল, কেন? কারণ সুমনের বোন বিদেশ থেকে এই মাসেই আসবে, বোধহয় সপ্তাহখানেকের মধ্যে। ওরা তোকে মিথ্যে বলেছে যেন তুই অন্য কোনো প্ল্যান না ভাবতে পারিস। আমি কাল ওদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সব শুনেছি। এখন যেন বিষয়টা কয়েক মাসের জন্য আটকে রাখা যায়, তাই এটা করেছি। এছাড়া আর কোনো পথ ছিল না। ওরা তোকে ধরে বেঁধে বিয়ে দিতে চাইতো। সব শুনে স্বর্ণ মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। নিজেকে চূড়ান্ত নির্বোধ মনে হচ্ছে। এত সহজে কিভাবে ও ভাই ভাবির কথা বিশ্বাস করলো? যদি মা ব্যাপারটা না জানতো তাহলে তো সর্বনাশ হতো। পিঠ পিছনে এত বড় ষড়যন্ত্র। নিহারিকা খানম স্বর্ণর পাশে বসে মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না, 3-4 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবে না, আর এর মধ্যে তোর স্কলারশিপ হয়ে যাবে। স্বর্ণ মলিন হেসে মায়ের দিকে তাকালো। সে যে প্রজেক্টটা ছেড়ে দিয়েছে এটা এখনও মাকে জানায়নি। জানালে মানুষটা ভীষণ কষ্ট পাবে। কিন্তু স্বর্ণ মাকে ছেড়ে ভিনদেশে কীভাবে থাকবে? একটা ভালো চাকরি পেয়েই মাকে সব বলবে। দরকার হলে রাত দিন মায়ের পায়ের কাছে পড়ে থাকবে। মা নিশ্চয়ই মাফ করে দেবে। এই রংহীন ধূসর জীবনে এই মানুষটা ছাড়া আর কেউ নেই ওর। স্বর্ণ নাস্তা করে ভার্সিটিতে চলে গেল, আর নিহারিকা খানম নাতিকে নিয়ে হাসপাতালে এলো। সুমনের বাবা মা এসে পড়েছে ইতিমধ্যেই। নিহারিকা খানমকে একা দেখে আশরাফ প্রশ্ন করল, মা স্বর্ণ আসেনি? না, ক্লাস আছে ওর। ক্লাস শেষে বিকালে আসবে। আশরাফের মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল। গলা খাদে নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, একদিন কি ক্লাস মিস দেওয়া যেত না? ওর শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে? নিহারিকা খানম ছেলের কথা শুনে শান্ত কণ্ঠে বললেন, এখনো বিয়ে হয়নি, তাই কিছু বলার প্রশ্নই আসে না। আর এখানে এত মানুষ আছে, তবুও স্বর্ণের করে লাগবে কেন? ও আসলেই সুমন ভালো হয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে। শাশুড়ির কথা শুনে সীমা বলল। নিহারিকা খানম মৃদু হেসে বললেন, আমার মেয়ে, আমি বুঝবো, তোমাকে এত চিন্তা করতে বলিনি। এখন আশরাফকে নিয়ে বাসায় যাও, ফ্রেশ হও, রেস্ট নাও। আশরাফ আর সীমা কটমট করতে করতে চলে গেল। যাওয়ার সময় আজমাইনকেও নিয়ে গেল সাথে। ওরা যাওয়ার পর সুমনকে একবার দেখে এলেন তিনি। যাক, ভালোই মার খেয়েছে। মেয়ের স্বার্থে এতটুকু করতেই হলো তাকে।
সন্তানের স্বার্থের জন্য মায়েরা সব সময় স্বার্থপর। অতঃপর সুমনের বাবা মায়ের সাথে গল্প আলাপ সেরে তিনি বেরিয়ে পড়লেন। স্বর্ণ ভার্সিটিতে ঢুকে সোজা ক্লাসে চলে গেল। আজকে একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল প্রচুর। কিন্তু ক্লাসরুমের সামনে এসে দেখলো প্রফেসর জামাল উদ্দিন ক্লাস নিচ্ছেন। ভার্সিটিতে এই একটা লোককে স্টুডেন্টরা ভীষণ ভয় পায়। এত স্ট্রিক্ট, যতই ভালো স্টুডেন্ট হয় না কেন রুলস ব্রেক করলে শাস্তি পেতেই হবে। ক্লাস লেট করে আসলে সেদিনের ক্লাস আর স্টুডেন্টের কপাল নেই। তবুও স্বর্ণ দরজা থেকে প্রথম এবং শেষ একটা চেষ্টা করলো। বিনীত ভঙ্গিতে স্যারকে ডেকে বলল, স্যার আসবো? না, ক্লাস শেষ হওয়ার পর আসবে, এখন ক্লাস করাচ্ছি, ডিস্টার্ব করবেন না। এরপর আর কথা থাকে না। স্বর্ণ দরজা থেকে ফিরে যাচ্ছিল, হঠাৎ করে চোখ পড়ল ক্লাসের মাঝে বসে হাত দিয়ে ইশারা দেওয়া আরবকে। ও ইশারায় ক্যান্টিনে বসতে বলেছে, 5 মিনিটের মধ্যেই আসছে। স্বর্ণ চোখ রাঙানি দিয়ে আসতে মানা করলো। এরপর সেখান থেকে সরে লাইব্রেরিতে গেল, কারণ আরব যখন বলেছে ও আসবে তখন আসবেই। তাই ক্যান্টিনে যায়নি স্বর্ণ। লাইব্রেরির এক কোণায় বসে বই পড়তে শুরু করলো স্বর্ণ। হঠাৎ ধপ করে পাশের চেয়ারে কেউ বসতেই স্বর্ণ চমকে উঠল। তবে ধারণা করলো আরব এসেছে, কিন্তু চোখ ফিরিয়ে দেখলো উচ্ছ্বাস বসে আছে। স্বর্ণ ভ্রু কুঁচকে কঠিন গলায় বলল, তুমি? হ্যাঁ আমি। কেন? ওই আরব নাকি যেন নাম, ওই ছেলেটাকে আশা করেছিলে নাকি? যাকেই আশা করি, তোমাকে তো কখনোই না। আমি জানি তখন কি নাটকটাই না করলে, অ্যাবরেশন করবে না, কিন্তু এখন দেখো অ্যাবরেশন করে আরেক ছেলের সাথে ঢলাঢলি করছো। এই জন্যই আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমার সাথে শোয়ার পর তুমি যে আর কারোর সাথে শোবে না তার কি গ্যারেন্টি? হয়তো আমার আগেও কারোর সাথেও। পুরোটা শেষ করার আগেই সজোরে একটা থাপ্পড় পড়ল উচ্ছ্বাসের গালে। স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। উচ্ছ্বাস রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নিজের বলিষ্ঠ হাত দিয়ে স্বর্ণর হাত চেপে ধরেছে শক্ত করে, যেন ভেঙে ফেলবে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ একজন উচ্ছ্বাসের শার্টের কলার ধরে বসা থেকে সোজা দাঁড় করিয়ে ফেলল। উচ্ছ্বাসের হাত বাঁধন থেকে আলগা হতেই স্বর্ণ নিজের হাত ছড়িয়ে নিল ওর থেকে। সামনে আরব উচ্ছ্বাসের কলার ধরে দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস গর্জে উঠে বলল, হাউ ডেয়ার ইউ! জুনিয়র হয়ে সিনিয়রের গায়ে হাত তুলিস? তোকে আজকে ক্যাম্পাসে পুঁতে ফেলবো। আরব শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, চুপ, একদম চুপ। সিনিয়র হয়ে যদি নিজের সম্মান নিজে না রাখতে পারিস তাহলে কেউ সম্মান দিবে না। আর তুই আমাকে কি পুঁতে ফেলবি? আমি চাইলে তোকে এক্ষুনি ভার্সিটি থেকে বহিষ্কার করাতে পারি। কথাটা বলে আরব একটু আগে স্বর্ণের সাথে করা অসভ্যতামির ভিডিওটা উচ্ছ্বাসের সামনে তুলে ধরল। উচ্ছ্বাস ভয়ে চুপসে গেল যেন। আরব হাসতে হাসতে বলল, কি সিনিয়র ভাইয়া, ভালো আছেন তো? আরও ভালো থাকতে চাইলে নাক বরাবর দরজা দিয়ে হেঁটে চলে যান, পেছনে তাকাবেন না। তাকালেই। কথাটা বলে আরব হাসল। উচ্ছ্বাস ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে গেল। স্বর্ণ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। আরব কি তবে সব জেনে গেল? ভুল বুঝলো ওকে, ঠিক হয়নি এটা। অন্তত এভাবে জেনে যাওয়াটা একদম ঠিক হয়নি। ভালোবাসার মানুষ না হোক, বন্ধু হিসাবে ছেলেটাকে পছন্দ করে স্বর্ণ। এখন ওর চোখে ঘৃণা দেখতে ভালো লাগবে না একটুও। তার চেয়েও বড় কথা, কি বলবে আরবকে? ও তো এখন প্রতারক ভাববে স্বর্ণকে। এসব ভাবতে ভাবতেই আরবের কণ্ঠস্বর শুনল। সে উত্তপ্ত স্বরে বলল, ওই বাস্টারটা তোমার হাত মুচড়ে ধরলো আর তুমি কিছু বললে না কেন? বলতে দিলে কোথায়? তার আগেই তো তুমি এসে তুফান উঠিয়ে দিলে। তো কি করব? আমি এসে দেখি হারামির বাচ্চাটা তোমার হাত মোচড়াচ্ছে। আমার তো দেখেই মাথায় আগুন ধরে গেল। আরব রাগে ফোঁস করছে। স্বর্ণ এতক্ষণে স্বস্তি পেল একটু। তার মানে আরব কথাগুলো শোনেনি, এমনকি থাপ্পড় মারাটাও দেখেনি। যাক, ভালো হলো। বুকের উপর থেকে এক মনের একটা পাথর সরে গেল। এমন নয় যে স্বর্ণ আরবকে এসব লুকিয়ে যাবে, কিন্তু বলার একটা সময় আছে। হুট করেই সব কিছু বলা যায় না। কিছুক্ষণ আগের ঘটনার রেশ কাটিয়ে আরব হুট করেই বলল, চা খাবে? চা এখন? হ্যাঁ চলো, আনোয়ার কাকার দোকান থেকে খেয়ে আসি। এর মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, এরপর নেক্সট ক্লাস ধরবো। স্বর্ণ হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল। চলো। ভার্সিটি এরিয়া থেকে অল্প দূরেই আনোয়ার কাকার দোকান। পায়ে হাঁটা পথ 10 মিনিট। যাওয়ার পথেই দেখলো এক ঝাঁক পর্তুলিকার সমাহার। আরব নীরবেই স্বর্ণের পাশ থেকে সরে একগুচ্ছ পর্তুলিকা নিয়ে এলো। পাশে আসতেই স্বর্ণ খেয়াল করে বলল, এতগুলো দিয়ে কি করবে? দেখো কি করি, আগে হাত দাও। স্বর্ণ আলতো হেসে হাত বাড়ালো। দেখা যাক ছেলেটা কেমন পাগলামি করে। আরব স্বর্ণের বাঁ হাতের অনামিকার মাপ নিয়ে একটা রিং বানিয়ে সেখানে পরিয়ে দিল, আর বাকিগুলোর মধ্যে কয়েকটা খোপা আর
একটা দিয়ে ব্রেসলেট বানিয়ে হাতে পরিয়ে দিল। অতঃপর মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আমার ফুলকুমারী। স্বর্ণ হাসল। সেই হাসিতে ছেলেটা আরেক দফা মুগ্ধতার মোহজালে জড়িয়ে গেল। এতটা মায়াময়ী কিভাবে হয় একটা মেয়ে? নাকি ভালোবাসে বলেই এত মায়াবী লাগে? আরও বুঝতে পারে না। দিনে দিনে মেয়েটার প্রতি মুগ্ধতা, স্নিগ্ধতা, ভালোবাসা সব যেন বেড়েই চলছে। সকালবেলা চায়ের দোকানে তেমন একটা খদ্দের থাকে না, সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। তেমন আজও নেই। ওরা যেতেই আনোয়ার কাকা খুশি হয়ে বলল, মামা চা দিমু আপনাগো? মামা, আমারটাই চিনি কম দিয়ে আর আপনার মামিটাই বেশি। আরবের কথা শুনে স্বর্ণ বিস্মিত হলো। ছেলেটা জানলো কি করে যে ও চায়ের চিনি বেশি খায়? এত খেয়াল করে? ওরা চা খেয়ে ক্যাম্পাসে আসলো। ক্লাসে যাওয়ার পথে আরবের বন্ধু সাইফুলের সাথে দেখা হওয়ায় ও দাঁড়িয়ে পড়ল আর স্বর্ণকে ইশারায় বলল দাঁড়াতে। কিন্তু স্বর্ণ দাঁড়ালো না, ক্লাসে চলে গেল। স্বর্ণ যাওয়ার পরেই সাইফুল বলল, তোদের মধ্যে কি চলে রে? অনেক কিছু। তোরা কি রিলেশনে আছিস? হ্যাঁ। তুই জানিস না উচ্ছ্বাস ভাইয়ের সাথে স্বর্ণ রিলেশন ছিল? হ্যাঁ থাকুক, এখন তো নেই। বুঝতে পারছিস না তুই? ওদের গভীর সম্পর্ক ছিল, একসাথে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, হাতে হাত রেখে হাঁটা। আর সম্পূর্ণ কথা শেষ করার আগেই আরব ওকে থামিয়ে দিল আর বলল, দেখ ভাই, আর আগে কি ছিল না ছিল এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। এখন এটার চেয়ে বড় সত্য আর নেই। সাইফুলের আর কিছু বলার নেই। ও বন্ধুর পিঠে চাপড় মেরে বলল। ক্যারিয়ান ব্রো। আরব হেসে মাথা নেড়ে ক্লাসের দিকে চলে গেল। ক্লাস শেষে স্বর্ণ আগে বেরিয়ে গেল। আরব ওর পিছু নিচ্ছিল, কিন্তু কিছু জুনিয়র এসে ঝামেলা পাকিয়ে দিল। ওদেরকে একটা টপিক বুঝিয়ে দিতে হবে, কিন্তু কোনো মতে কাটিয়ে কালকে বোঝাবে বলে বেরিয়ে এলো। স্বর্ণ এখনও ভার্সিটি থেকে বেরোতে পারেনি। আরব এক দৌড়ে ওর পাশে চলে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, নিষ্ঠুর মেয়ে, একটু দাঁড়ালে কি হতো? দাঁড়াবো কেন? কারণ একসাথে যাব। আমি এখন টিউশনে যাব। আরব, তুমি আমার সাথে আসবে কেন? এমনি। আরব মাথা চুলকে বলল। স্বর্ণ কঠোরভাবে বলল, একদম না, এক্ষুনি বাসায় যাবে। আরব মুখ কালো করে বলল। আচ্ছা যাব না, কিন্তু এই ছাতাটা নাও, প্রচুর রোদ। নিজের ব্যাগ থেকে ছাতা বের করে দিয়ে বলল। স্বর্ণ বলল, আমার লাগবে না, তুমি রাখো। না, তোমাকে নিতে বলেছি, তুমি নিবে। এক প্রকার জোর করেই হাতে ধরিয়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল আরব। অজান্তায় হেসে ফেলল স্বর্ণ। এত ছেলে মানুষই করে ছেলেটা। আসলেই আজকে রোদের তাপটা বেশি। স্বর্ণ ছাতাটা খুলল। আজকে বাসায় ফিরতে একটু দেরি হতে পারে। টিউশনিগুলো করিয়ে সুমনকে দেখতে যাবে। না হলে ভাই ভাবি প্রশ্নবাণে জর্জরিত করে ফেলবে। হয়তো সকালে না যাওয়ার কারণেও মাকে অনেক কথা শুনিয়েছে। টিউশনি শেষ করে হাসপাতালে গেল স্বর্ণ। হাত পা চারটাতেই ব্যান্ডেজ। ভালোই মার খাইয়েছে মা। সুমন ওকে দেখে ন্যাকা অভিমানী কণ্ঠে বলল, এই, তোমার আসার সময় হলো? ক্লাস ছিল আমার। কাটকাট স্বরে বলল স্বর্ণ। এই লোকটার জন্য বিরক্তি আর ঘৃণা ছাড়া কিছুই আসে না ওর। এই যে হাত পা ভেঙে বিছানায় শুয়ে আছে, তবুও এক বিন্দু সমবেদনা আসছে না। সুমন বায়না ধরেছিল আজকে রাতে ওর সাথে থাকতে। স্বর্ণ বিভিন্ন অজুহাত দিয়ে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে এলো। বাসায় ফিরে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বসতেই সীমা এসে বলল, তোমার কি মায়া দেওয়ার নেই স্বর্ণ? তোমার হবু পর মার খেয়ে হাসপাতালে পড়ে আছে, আর তুমি সকালে তাকে দেখতে গেলে না। সুমন ভাইয়ের বাবা মা কি ভাবছে বলো তো? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। স্বর্ণ চায়ে চুমুক দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসার সময় ওনার সাথে দেখা করে এসেছি। আর কে কী ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ব্যাপার আমি খুব ভালো করেই বুঝছি, তোমাকে নাক গলাতে হবে না তো। হ্যাঁ, তা তো দেখছি। সীমা তার ছেলের সুরে এটা বলেই চলে গেল। তাতে ভাবান্তর হলো না স্বর্ণের। ও শান্ত ভঙ্গিতে চাটা শেষ করলো। কিছুক্ষণ ক্লাসের নোটগুলো দেখে রাতের খাবার তৈরি করতে গেল। খাওয়া শেষ করে এসে আবার কিছুক্ষণ পড়ল। এর মধ্যেই আরও ফোন করলো। আজ বেশিক্ষণ কথা বলতে পারল না স্বর্ণ। ঘুম পাচ্ছে ভীষণ। ফোন রাখতেই দেখল নতুন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখে খুশিতে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে স্বর্ণের। তাতে লেখা, ডিয়ার স্বর্ণ মেহবুব, কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড অন আওয়ার কোম্পানি, প্লিজ কালেক্ট ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার। মেসেজটা দেখে স্বর্ণ ছুটে মায়ের রুমে গেল। এই খবরটা এখন মাকে না দিলে কিছুতেই শান্তি পাবে না। নিহারিকা খানম বিছানা তৈরি করছিলেন ঘুমানোর জন্য। মেয়েকে এমন উত্তেজিত অবস্থায় দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, কি হলো রে তোর? স্বর্ণ উচ্ছল কণ্ঠে বলল, মা, আমি চাকরিটা পেয়ে গেছি, এই দেখে মেসেজ।
নিহারিকা খানম মেসেজটা দেখে তৃপ্তির হাসি হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, এইভাবে জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জন করে যা মা। তুমি থাকলে আমি সব পারবো মা। আমি তো আছি, এখন তোর দায়িত্ব আরও বেড়ে গেল। আমি জানি তুই পারবি। স্বর্ণ গভীর মমতার খোঁজে মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মার কাছ থেকে রুমে এসে আরবকে কল দিল। কল কেটে যাবার আগে ঘুম ঘুম কণ্ঠে ওপাশ থেকে বলল, হ্যালো। আরও ঘুমিয়ে পড়েছো? স্বর্ণর গলা শুনে ঘুম ছুটে গেল ছেলেটার। তড়িঘড়ি গলায় বলল, না না, তুই বলো। এমনি একটু চোখ লেগেছিল। সরি, আসলে একটা খুশির সংবাদ আছে, ভাবলাম তোমাকে দিই। হ্যাঁ, তো এখনও বসে আছো কেন? তাড়াতাড়ি বলো। আরব উৎসুক হয়ে বলল, আমি চাকরি পেয়ে গেছি, একটু আগেই মেসেজ পেলাম। প্রথমে মাকে বললাম, তারপর তোমাকে। আরব সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়ল। এরপর বলল, কংগ্র্যাচুলেশনস। কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি? ক্লাস করতে পারবো না এখন আর। নোটস, অ্যাসাইনমেন্ট এগুলো পেতে সমস্যা হবে খুব। আরে তুমি চিন্তা করো কেন? এত আমি আছি না। আমি থাকতে এসবের চিন্তা বানাই না। তুমি জাস্ট ফ্রেশ থাকো, একদম চিন্তা করবা না। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। কালকে ফ্রি আছো? অল টাইম ফ্রি তোমার জন্য। এত ফ্রি হওয়া লাগবে না, ক্লাস করে বের হবা, আমি ক্যাম্পাসে আসবো, এরপর একসাথে বের হবো। ওকে? ওকে। তাহলে এবার ঘুমাও। স্বর্ণ ফোন রেখে কালকের দিনের তালিকা মনে মনে ভেবে রাখল। প্রথমে অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে, তারপর ক্যাম্পাসে গিয়ে আরবকে সাথে নিয়ে একটা বাসা খুঁজতে হবে অফিসের কাছাকাছি। বাসা খুঁজে সময় থাকলে টিউশনিতে যাবে, তবে চাকরির জন্য টিউশনিগুলো ছাড়তে হবে। কিচ্ছু করার নেই, কিছু পাওয়ার জন্য তো কিছু ত্যাগ করতেই হয়। ক্লাস শেষ করে আরব ক্যান্টিনে এসে দেখলো স্বর্ণ কফিতে চুমুক দিচ্ছে আর ফোন দেখছে। বোঝাই যাচ্ছে অনেকক্ষণ আগে থেকে অপেক্ষা করছে। সামনাসামনি চেয়ারে বসে গম্ভীর স্বরে বলল, একটা ফোন দিলেও পারতে, খামোখা বসেছিল এতক্ষণ। আরে রিল্যাক্স, বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা মাত্র। তাও একটা ফোন দিতে। স্বর্ণ আরবের কথা পাত্তা না দিয়ে বলল, চলো তো, ছাড়ো তো, চলো বের হই, বাসা দেখব। অফিসের কাছে একটা 2 রুমের ফ্ল্যাট নিব। কেন, আগের বাসে কি হলো? ভাই ভাবি কি কিছু বলেছে? না, তেমন না, আসলে অফিসে দূর হয়ে যায়, যাতায়াতের সমস্যা, আর আমি চলে গেলে আম্মু একা হয়ে পড়বে। ওদের সাথে কমফোর্ট না আম্মু, তাই আমার কাছে রাখবো। ও আচ্ছা, ঠিক আছে, চলো বের হই। প্রায় অনেকগুলো বাসা দেখে একটা বাসা পছন্দ হলো স্বর্ণর। অবশ্য নেওয়ার আগে মাকে ভিডিও কলে দেখিয়েই তবে কনফার্ম করেছে। নিহারিকা খানমেরও বেশ পছন্দ হয়েছে বাসা। দেখাদেখি করতে করতে মধ্য দুপুর হয়ে গেল। ওরা কেউই এখনও খায়নি। কনফার্ম করে বের হয়েই আরব বলল, চলো খেয়ে আসি, খিদেই পেট ইঁদুর দৌড়াচ্ছে। স্বর্ণ হেসে বলল। চলো। খাওয়া শেষে স্বর্ণ ঘড়ি দেখল, এখন বিকেল 4টা। দুটো টিউশনি করিয়ে আসা যাবে। ও আরবকে বলল, তুমি বাসায় যাও, আমি টিউশনিতে যাব। মানে কি, এত ঘুরে আবার টিউশনিতে যাবে? হ্যাঁ, সমস্যা নেই আমার। বললেই হলো। তুমি কি আয়রন লেডি? কোনো কথা না বাসায় যাবা? আজ আর কোথাও যাওয়ার দরকার নেই, গিয়ে আমাকে কল দিবা। আরবের কণ্ঠে গাঢ় অধিকার বোধ আনমনেই ভালো লেগে উঠল স্বর্ণের। প্রত্যেকটা মেয়েই চায় এমন একটা মানুষ হোক যে সবসময় তার খেয়াল রাখবে, শাসন করবে, আবদার রাখবে, আগলে রাখবে। নিঃসন্দেহে আরব একজন ভালো প্রেমিক ও স্বামী হবে, তবে ওর জন্য না, এটা হওয়া উচিত না। দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণ মাথা নেড়ে বলল, ঠিক আছে, বাসায় যাচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ে। এটা বলেই আরব স্বর্ণের গাল টেনেই দৌড়ে পালালো। স্বর্ণ হেসে ফেলল। মাঝে মধ্যে ছেলেটা এমন কাণ্ড করে না। মাস শেষ হওয়া পর্যন্ত কয়েকদিন স্বর্ণ বাসা থেকেই অফিসে যাতায়াত করছে। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন অফিস থেকে বের হতো, স্বর্ণ তখন দেখতো আরব অফিসের বাইরে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে এত করে বলেছে যে দাঁড়াতে না, কিন্তু কে শোনে কার কথা। একদম নিরীহ ছেলের মতো সব বোকা হজম করে পরদিন আবার হাজির হবে। আর কত বকা যায় একটা মানুষকে। কালই স্বর্ণরা নতুন ফ্ল্যাটে উঠেছে। তাতে অবশ্য ওর ভাই ভাবির মাথা ব্যথা নেই তেমন। ভাবি বরঞ্চ মনে মনে খুশি বলা চলে, তবে ওপরে ওপরে একটু ফর্মালিটি করারও কমতি রাখেনি। কাল অবশ্য নিহারিকা খানমকে আরবের সাথে পরিচয় করিয়েছে স্বর্ণ। না করিয়েও উপায় নেই, ছেলেটা সকাল সকাল ফ্ল্যাট গুছানোর কাজে সাহায্য করার জন্য চলে এসেছে। স্বর্ণ মুখে বলেনি, যদিও তবে চেয়েছিল আসুক। ওরা মা মেয়ে মিলে এত ভারী কাজ করতে পারবে না, তার উপর আবার স্বর্ণ প্রেগনেন্ট। সব মিলিয়ে ভালোই হলো।
সারাদিন ফ্ল্যাট ঠিকঠাক করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা তিনজন আড্ডা দিল। নিহারিকা খানমের সাথে আরবের কালই বেশ ভাব হয়ে গেছে। আসলে ছেলেটা এমনই, যার সাথেই কথা বলে তাকেই বশ করে ফেলে। এই যেমন স্বর্ণ অজান্তেই কতটা ঝুঁকে পড়েছে ওর প্রতি, সেটা ও নিজেও টের পাচ্ছে না। প্রতিদিনই বলে আরবের থেকে দূরে সরে যাবে, সব বলে দেবে, কিন্তু বলে আর কই, বলতে গেলেই অদৃশ্য কিছু একটা যেন মুখ চেপে ধরে রাখে। আজ অফিস থেকে বের হয়ে আরবকে দেখতে পেল না স্বর্ণ। একটু চিন্তিত হলো বটে, কারণ প্রতিদিন ও নামার আগেই ছেলেটা হাজির হতো। তবে আজ কি হলো? ভাবতে না ভাবতেই হাজির তিনি। মনে হচ্ছে দৌড়ে এসেছে। স্বর্ণের সামনে এসে থেমে হাঁপাতে হাঁপাতে বলল। সরি সরি, এত জ্যাম ছিল, এই নাও পানি। স্বর্ণ তীক্ষ্ণ কণ্ঠে বলল। কে তোমাকে দৌড়ে আসতে বলেছে? কেন এত কষ্ট করে এলে? আমি তোমাকে কতদিন বলেছি না আসতে, তাও তোমার আশা লাগে? আচ্ছা বকা পরে দিও, আগে একটু পানি খাও। আর এই রাস্তা দিয়ে আজকে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে, অনেক জ্যাম আজকে, রিক্সা সিএনজি কিছুই পাবে না। স্বর্ণ পানির বোতল থেকে এক ঢোক গিলে বোতলটা আরবের দিকে বাড়িয়ে বলল। মুখ ধুয়ে নাও, ধুলোবালি আর ঘামে নাজেহাল অবস্থা। আরব বোতলে বাকি পানিটুকু দিয়ে মুখ ধুয়ে নিল। অতঃপর অন্য একটা রাস্তা ধরলো ওরা বাড়ি ফেরার জন্য। বাড়ি ফিরতেই নিহারিকা খানম বললেন। তোর ভাই এসেছিল দুপুরে। কেন? স্বর্ণ ভ্রু কুঁচকে প্রশ্ন করল। সুমন নাকি তোকে দেখার জন্য পাগলামি করছে। তুই গত সপ্তাহে একদিনও যাসনি, তাই। কি করব বলো তো এই লোকটাকে নিয়ে? একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। কাল একবার গিয়ে দেখে আসিস। আচ্ছা। স্বর্ণ হতাশ কণ্ঠে পড়ল। তারপর নিজের রুমে গিয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেল। যখন ঘুম ভাঙল তখন রাত 10টা। ফ্রেশ হয়ে মায়ের রুমে গেল স্বর্ণ। নিহারিকা খানম বই পড়ছিলেন। ওকে দেখে বললেন। রান্নাঘরে খিচুড়ি আছে, গরম করে খেয়ে নে। আমি খেয়েছি আগেই, ঘুমাচ্ছিলি বলে ডাকিনি। স্বর্ণ মাথা নেড়ে রান্নাঘরে এলো। খিচুড়ি গরম করতে ভাল লাগছে না, ঠান্ডাই খেয়ে নিল। তারপর 1 কাপ চা নিয়ে ঘরে এলো। বিছানায় ফোন বাজছে। স্বর্ণ ভেবেছিল আরব, কিন্তু না, সিম কোম্পানি থেকে এসেছে ফোন। ফোন বেজে বন্ধ হতে গেলে স্বর্ণ আপন মনে চায়ে চুমুক দিতে দিতে আজকের নোটসগুলো দেখতে লাগলো। একটু আগেই আরব এগুলো মেল করেছে। নোটস পড়াগুলো দেখতে দেখতেই প্রায় 12টা বেজে গেল, কিন্তু আরব আজকে একবারও ফোন দিল না কেন? ঘুমিয়ে পড়ল নাকি? স্বর্ণ ফোন দিবে দিবে করেও দেয়নি। যখন কাটায় কাটায় 12টা, তখন নিহারিকা খানম ঘরে ঢুকলেন। হাতে একটা বাটি। স্বর্ণের সামনে এসে হাসি মুখে বললেন। শুভ জন্মদিন মা। তেমন কিছুই করতে পারলাম না, তবে এই পায়েসটা আর ছোট্ট নকশিকাঁথা বানিয়েছি তোর জন্য। স্বর্ণ এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। মা, তুমি এত ভালো কেন? আমি জানি না আমি কি করে তোমায় পেলাম, তবে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তোমাকে আমায় দেওয়ার জন্য। ভালোবাসি মা। নিহারিকা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। পাগলি মেয়ে আমার। নে আমার পায়েসটা খা, আর কাঁথাটা দেখ পছন্দ হলো কিনা। স্বর্ণ পায়েসটা খুব তৃপ্তি ভরে খেয়ে নিল। কথাটাও খুব সুন্দর হয়েছে। আসলে মমতায় ভরা যে কোনো জিনিসই সুন্দর, ভীষণ সুন্দর। নিহারিকা খানম মেয়ের প্রাণ ভরে দোয়া করলেন। মা যাওয়ার পর স্বর্ণ ফোনের দিকে তাকিয়ে আঁতকে উঠল। 40টা কল এসেছে আধ ঘন্টায়, তাও আরবের নম্বর থেকে। কি হলো ছেলেটার? আতঙ্কে ভয়ে দুশ্চিন্তায় ওকে কল দিবে, তখনই আবার কল এলো। দ্রুত রিসিভ করেই বলল। তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? স্বর্ণর গলার উৎকণ্ঠা বুঝতে পেরে আরব বলল। আমি ঠিক আছে, তুমি একটু ছাদে আসবে? কেন? আরে আসোই না। কেন সেটা তো বলবে। আজকে পূর্ণিমা, অনেক সুন্দর চাঁদ উঠেছে। পূর্ণিমা দেখার জন্য এত রাতে ছাদে উঠবো আমি? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা যাচ্ছি। স্বর্ণ নিশ্চুপে ছাদে গেল। পাশাপাশি আরেকটা বিল্ডিং, নিস্তব্ধ ছাদ, কেউ নেই। আজ পূর্ণিমাও না, চাঁদের ম্লান আলো। স্বর্ণ বিরক্ত হলো। মজা করার জন্য ছেলেটা এত রাতে ওকে ছাদে এনেছে। স্বর্ণ ফিরে যাবে, হঠাৎ পেছন থেকে কেউ একজন ফিসফিসিয়ে ওর কানে কানে বলল। শুভ জন্মদিন স্বর্ণলতা। স্বর্ণ চমকে পিছনে ফিরতেই ছেলেটার বুকে ধাক্কা খেল। মুখ তুলে তাকিয়ে দেখলো নিরীহ ছেলেটা মিটিমিটি হাসছে, যেন ওকে চমকে দিয়ে ভীষণ মজা পেয়েছে। স্বর্ণের চোখে মুখে বিস্ময়। সত্যিই ছেলেটা এসেছে, কিন্তু এলো কি করে এত রাতে? ডান হাত বাড়িয়ে আরবের মুখটা ছুঁয়ে বলল। তুমি? আরব ওর বাড়ানো হাতটা ধরে বলল। হ্যাঁ আমি।
ফোনে শুকনো হ্যাপি বার্থডে দেওয়াটা পোষাতো না আমার, তাই চলে এলাম। কিন্তু এত রাতে কিভাবে? ম্যাজিক। আরব একটু দুষ্ট হেসে বলল। স্বর্ণ চোখ পাকিয়ে বলল, ম্যাজিক, তাই না? তাড়াতাড়ি বলো কিভাবে এলে, না হলে কিন্তু চলে যাব। আচ্ছা আচ্ছা বলছি, ঠান্ডা হও। পাশের বাড়িটা দেখছো না, ওটাই আমার বাড়ি। তোমাকে সারপ্রাইজ দেবো বলে বলিনি। আর আমার প্ল্যানই ছিল আমার বাড়ির আশেপাশে বাসা খুঁজবো, কিন্তু ভাগ্য এত ভালো, দেখো পাশের বাড়ির ফ্ল্যাটই খালি পেলাম। আর এখন এসেছি ছাদ টপকে। স্বর্ণ বিস্মিত হলো। ছেলেটা ভেতরে ভেতরে এমন শয়তানি করবে ভাবতেও পারেনি। স্বর্ণ কপট রেগে আরবের বাহুতে চাপড় দিয়ে বলল। কি শয়তান ছেলে রে! আরবের সাথে কেক কেটে যখন ঘরে ফিরল তখন রাত 3টে। ঘরে ফিরেই ফ্রেশ হয়ে শুয়ে পড়ল স্বর্ণ। সকালে উঠতে হবে, অফিস মিস দেওয়া যাবে না। নাস্তার টেবিলে বসে ধীরে সুস্থে নাস্তা করছিল স্বর্ণ। আজ তারা নেই। রাতে দেরিতে ঘুমালেও সকালে বেশ তাড়াতাড়ি উঠেছে ও। সাথে নিহারিকা খানমও ছিলেন। হঠাৎ তিনি খাওয়া থামিয়ে বললেন। তোকে একটা কথা জিজ্ঞেস করব? স্বর্ণ খানিক কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল। হ্যাঁ করো। তোর ক্লাসমেট আরব নামের ছেলেটা তোকে পছন্দ করে? স্বর্ণ নির্বিকারভাবে বলল। হ্যাঁ। কারণ স্বীকার না করে উপায় নেই। আরবের কাণ্ড দেখলে যে কেউ মুহূর্তেই বুঝে যাবে, আলাদা করে বলাও লাগবে না। স্বর্ণ অনেকবার শাসানোর পরও পরিবর্তন নেই। একটাই কথা ওর। আমি তোমার মতো পাষাণ নই, নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারি না। স্বর্ণ তখন মনে মনে বলে। আমি পাষাণ ছিলাম না আরব, তোমার কপাল খারাপ, সাথে আমারও। তুমি যে স্বর্ণকে এখন দেখছো, সে আদ্যপান্ত ভাঙ্গাচোরা একজন মানুষ। তুই পছন্দ করিস ওকে? মায়ের প্রশ্ন সম্বিত ফিরে পেল স্বর্ণ। মাথা নেড়ে বলল। আমি বন্ধু, ক্লাসমেট ভাবি। আমার মনে হয় ছেলেটা সত্যি তোকে ভালোবাসে। কিন্তু মা, তুমি তো জানো সব কিছু, আমি কিভাবে ওকে প্রশ্রয় দিব? আমি তোকে প্রশ্রয় দিতে বলছিও না, শুধু বলছি তুই তোর অতীতটাকে ওকে বলে ফেল, আর মায়া বাড়িয়ে ফেলার আগেই। দেরি করলেও জটিলতা বাড়বে বলে কমবে না। এমনও হতে পারে এখন বলবে বন্ধুত্বটা থেকে গেলেই যেতে পারে, কিন্তু যদি পরে বলিস তাহলে তোকে প্রতারক ভাববে সারা জীবন। স্বর্ণ জানে মায়ের কথাগুলোই ঠিক, বলে দেওয়া উচিত, এবং সে বলবেও, আজকেই বলবে। আর দেরি করা ঠিক হবে না। স্বর্ণ মাথা নেড়ে রাস্তাটুকু সেরে যেতে যেতে বলল। বলে দিব মা। বুঝিয়ে বলিস। স্বর্ণ ক্ষীণ মাথা নেড়ে চলে গেল। কাল রাতের জন্মদিনের উৎকণ্ঠা যেন হাওয়ায় মিলিয়ে গেল। তার বদলে বিষাদের মেঘ এসে জড়ো হলো। জীবনের প্রতিটা ক্ষেত্র এত কঠিন কেন? কি হতো যদি উচ্ছ্বাস নামের বিষাক্ত অতীতটা ওর জীবনে না থাকতো? তাহলে জীবনটা কত রঙিন হতো। নিজের সর্বসস্তা দিয়ে আরবকে ভালোবাসতে পারতো ওর পাগলামি ছেলে মানসিকগুলো প্রশ্রয় দিতে পারতো। সুন্দর সংসার হতো, টোনাটনির সংসার। জীবনটা যদি কল্পনার মতো রঙিন হতো তাহলে বোধহয় বেঁচে থাকার ইচ্ছাটা বেড়ে যেত। আত্মহত্যা হতো না এত। কিন্তু জীবন তো কারো কল্পনার মতো চলে না। সে নিজের মতো স্বাধীন। পরাধীন তো মানুষেরা, যারা নিজেকে স্বাধীন মনে করেও কোনো না কোনোভাবে জীবনের কাছে পরাধীনই রয়ে যায়। যদিও কথা ছিল সুমনের সাথে দেখা করতে যাবে অফিস শেষে, কিন্তু আরবের জন্য পারল না। ও বায়না ধরলো ওর সাথে রেস্টুরেন্টে বসতে হবে। স্বর্ণ রাজি হলো, কারণ আজকে একটা কিছুর মুখোমুখি হতেই হবে। যতটুকু ধারণা করা যায় আজকে আরব ওকে আবার প্রপোজ করবে। শুধু প্রপোজ না, একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে। আর আজকেই স্বর্ণ সবটা ক্লিয়ার করবে। খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হবে স্বর্ণ জানে, যার জন্য সে মানসিকভাবে প্রস্তুত। কিন্তু আরবের জন্য খারাপ লাগছে। ছেলেটা তো এই ধাক্কা সামলাতে পারবে না। রেস্টুরেন্টে বসে প্রথমে অর্ডার দিয়ে দিল আরব। তারপর স্বর্ণর দিকে তাকিয়ে চেয়ে বলল। প্রিপারেশন নিচ্ছি। কিসের? কিসের আবার, বিয়ের? স্বর্ণ মলিন হেসে বলল। তোমায় কিছু বলবো আরব, মন দিয়ে শুনবে। হ্যাঁ বলো। স্বর্ণ ভেতর থেকে গুছিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো। তুমি তো জানো উচ্ছ্বাসের সাথে আমার সম্পর্ক ছিল। আমি ওকে বিশ্বাস করতাম খুব, একদম অন্ধের মতো। কত রাত জাগা স্বপ্নের সংসার সাজিয়েছি, আমাদের তার হিসেব নেই। কিন্তু উচ্ছ্বাস আমাকে বাজেভাবে ঠকিয়েছে। ওই যে বললাম না, বিশ্বাস করতাম খুব, সেই বিশ্বাসটাই কাল হয়ে দাঁড়িয়েছে। ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, এক পর্যায়ে জানতে পারি আমি প্রেগনেন্ট। অনেক আশা নিয়ে ওকে জানাই, ভাবি কেউ না থাকলে ও পাশে থাকবে আমার, কিন্তু যা হয় আসলে তাই হলো। ছেড়ে দিল আমাকে। ভেবেছিলাম আত্মহত্যা করব, মেরে ফেলবো বাচ্চাটাকে। পরে মা পাশে ছিল, উনি আমাকে সাহস দিলেন। তবে আমি জানি মা মন থেকে আমাকে মাফ করতে পারেনি, পারবেও না। এমন জঘন্য একটা কাজ করার পর মাফ পাওয়ার
যায় না, কিন্তু তবুও মা তো 9 মাস পেটে ধরেছে, নারী ছেঁড়া সন্তান। সবাই মুখ ফেরালেও সে ফেরায়নি, ফেরাতে পারেনি। মা চেয়েছিল স্কলারশিপ নিয়ে বাইরে সেটেল হয়ে, আমিও তাই ভেবেছিলাম। পরে আবার মায়ের কথা চিন্তা করে স্কলারশিপে চিন্তাটা বাদ দিই। তোমাকে মিথ্যে বলেছিলাম, ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তবুও ক্ষমা করো। এখন চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে ভাবছিলাম তোমাকে বলবো সব, কিন্তু বলতে পারছিলাম না। শেষ পর্যন্ত আজ বলেই দিলাম, তোমার বন্ধু হওয়ার যোগ্য নই, তবুও চাইবো আমাকে ভুলে যাও, ভালো করো, সাথে সুন্দর একটা জীবন গড়ে নাও, আর পারলে আমাকে ক্ষমা করো। কথাগুলো এক নাগারে বলেই আর বসলো না স্বর্ণ। এখানে বসার শক্তি নেই আর, ছেলেটার চোখের দিকে তাকানোর মতো দুঃসাহস নেই ওর, তাই প্রস্থানই উত্তম। আজ কোনো অনুভূতির গভীরে যেতে চাই না আর কখনো, যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়ে একান্ত শোক। সেদিনের পর থেকে আরবকে আর স্বর্ণের আশেপাশে কোথাও দেখা যায়নি। এরকমই হাওয়ার ছিল। এখন আর আগের মতো অফিস থেকে বের হওয়ার পর কেউ আর পানি হাতে এগিয়ে আসে না, ছোটোখাটো দুষ্টমিও করে না কেউ। ওর কষ্টগুলো বোঝারও কেউ নেই। মনে মনে ভীষণভাবে ভেঙে পড়ে মেয়েটা। এত অভিশপ্ত কেন জীবনের অধ্যায়গুলো? কখনো কি এই অভিশাপ কাটবে না? এত কিছুর পরও স্বর্ণ খেয়াল করে অফিস থেকে বের হওয়ার পর গেটের দারোয়ানকে নিয়মিত পানির বোতল এগিয়ে দেয়। স্বর্ণ জানে যতই লুকিয়ে থাকুক ছেলেটা ওর যত্ন নিতে ভোলে না। আজ অফিস থেকে বাসায় ফেরার পর স্বর্ণের মা বলল, সুমনের পরিবারের থেকে বিয়েটা না করে দিয়েছে। আশরাফ একটু আগে ফোন করে বলল আমাকে। স্বর্ণ ক্লান্তির স্বরে বলল, যাক, ভালোই হলো। হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে খেয়ে নে। স্বর্ণ সায় দিয়ে নিজের ঘরে চলে গেল। আজকাল পেটটা একটু উঁচু লাগছে, অনেকেই কেমন করে যেন তাকায়। স্বর্ণের ভালো লাগে না, মনে হয় স্কলারশিপ ক্যান্সেল করা উচিত হয়নি। আরও তো অনেকটা দিন বাকি, মানুষের কটু কথা শোনার শক্তি হবে তো, হজম করতে পারবে তো। সংক্ষিপ্ত হয় স্বর্ণ। খেয়ে অল্প রেস্ট নিয়ে ল্যাপটপে মেল চেক করতে বসলো। দুটো অফিস থেকে এসেছে, এর পরেরটা ভার্সিটি থেকে এসেছে। স্বর্ণ ভার্সিটি থেকে আসা মেলটা ওপেন করলো। সেখানে লেখা, ডিয়ার স্বর্ণ, হোপফুলি ইউ আর ওয়েল, আই এম প্রফেসর কিবরিয়া। Your project was advanced and I like it. You have been nominated for a scholarship. You got an opportunity to study at London University. Congratulations. মেলটা পড়ে খানিকটা স্তব্ধ হয়ে বসে রইল স্বর্ণ। কিভাবে কি হলো? ও তো প্রজেক্টই সাবমিট করেনি। ভাবতে ভাবতেই ক্লাসমেটদের কল আসতে লাগলো ওর ফোনে। সবাই শুভকামনা জানাচ্ছে, কিন্তু স্বর্ণ বুঝতে পারছে না হচ্ছেটা কি। কিছু একটা মনে হতেই আরবকে ফোন করলো স্বর্ণ। এই কয়দিনে কেউই কাউকে ফোন করেনি একবারও। স্বর্ণর ফোন পেয়ে আরব ম্লান হাসল। এতক্ষণ ফোনের দিকেই চেয়েছিল ও। ধীরে সুস্থে ফোন রিসিভ করলো। আরব জানে এখন স্বর্ণের মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা স্বাভাবিক। উপাস থেকে স্বর্ণ কিছু বলার আগেই আরব বলল, কংগ্র্যাচুলেশনস স্বর্ণ মেহবুব। এটা কি তুমি করেছো আরো? বুঝতেই পারছো। কেন? এটার উত্তর আমি তোমাকে এখন দেব না স্বর্ণ। সঠিক সময় আসুক, তুমি সব উত্তর পেয়ে যাবে। আমি জানি তুমি তখন পর্যন্ত অপেক্ষা করবে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। কথাগুলো বলেই আরব ফোন রেখে দিল। স্বর্ণ কিছু বলার সুযোগই পেল না। নিহারিকা খানম ভীষণ খুশি, তবে কষ্টও হচ্ছে। একমাত্র মেয়েটা চলে যাবে কিছুদিন পর। স্বর্ণ নিজেও যাওয়া নিয়ে আপত্তি করেনি আর, তবে আজকাল ভীষণ কষ্ট হয়। বুকটা ভারী হয়ে ওঠে নিদারুণ যন্ত্রণায়। অবশেষে কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আজ স্বর্ণর ফ্লাইট। ওর সাথে এয়ারপোর্টে ওর মা, খালা আর খালু এসেছেন। ভাই ভাবি সম্পর্ক ছিন্ন করেছে, এখন কোনো খোঁজও নেই। যাওয়ার সময় স্বর্ণ চাচ্ছিল যেন একবার আরবের দেখা পায়, কিন্তু না, আসেনি সে। আসবেই বা কেন? সবার অলক্ষ্যে চোখের জল মুছে স্বর্ণ ভিতরে ঢুকে গেল। ও যাওয়ার পর আরব এয়ারপোর্টে ছেড়ে বেরিয়ে এলো। লন্ডনে স্বর্ণর তেমন কোনো কষ্ট হচ্ছে না, কারণ মায়ের কোনো এক দুঃসম্পর্কিত বোনের বাসায় উঠেছে ও। সম্পর্কে খালা। যদিও এদের স্বর্ণ আগে দেখেনি, তবে যতদিন যাচ্ছে তত যেন বুঝতে পারছে এক একজনের অনুপস্থিতি ভীষণ পীড়াদায়ক। সবার সাথে কথা হয়, কিন্তু ওই মানুষটা ছাড়া। এদিকে ওর ডেলিভারির ডেট ঘনিয়ে এসেছে। ইদানিং ভীষণ চিন্তা হয় ওর, ডেলিভারিতে কেউ ওর পাশে থাকবে না। কিন্তু এই বাড়ির মানুষেরা খুব ভালো, বিশেষ করে খালা আর ওনার মেয়েরা। বাচ্চা নিয়ে একটা প্রশ্ন করেনি, কোনো কথাও শোনায়নি। মা হয়তো বলেছে তাই। পড়াশোনাটা বাসায় হচ্ছে, ক্লাসে যেতে পারছে না। এক্ষেত্রে খালার মেয়েরা বেশ সাহায্য করছে ওকে।
সকালে নাস্তার পর বাসায় শুধু খালা আর ওনার ছোট মেয়েরা থাকে। স্বর্ণ নাস্তাটা উপরের ঘরেই করে আর নাস্তার পর থেকে শরীর বেশ খারাপ করছে। হঠাৎ স্বর্ণ পেট ধরে চিৎকার করে উঠেছে, লেবার পেইন উঠেছে। নিচ থেকে চিৎকারের আওয়াজ শুনে সবাই চলে এসেছে। খালার ছোট মেয়ে বন্যা অ্যাম্বুলেন্স কল করেছে। একটু পরেই ওকে হাসপাতালে নেওয়া হলো। বাচ্চা হলো সিজারে। বাচ্চা ভালো আছে, কিন্তু স্বর্ণের অবস্থা ভালো না, আইসিইউতে আছে। খবর পৌঁছে গেল বাংলাদেশেও। ডাক্তারদের অনেক চেষ্টার ফলে দুদিন পর স্বর্ণের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই ও বাচ্চাকে দেখতে চাইল। বাচ্চাকে দেওয়া হলো ওর কাছে। হঠাৎ করেই স্বর্ণ খেয়াল করলো কেবিনে দুটো চেনা মুখ। ওর পাশেই বসে আছে একজন ওর মা, আরেকজন আরব। দুজনকে একসাথে এখানে দেখে স্বর্ণ বিশ্বাস করতে পারল না প্রথমে। দুর্বল হাত ওদের দিকে বাড়িয়ে দিতেই দুজনে ছুঁয়ে ফেলল। স্বর্ণ কেঁদেই ফিরল সাথে সাথে। নিহারিকা খানম মেয়ের হাতে চুমু খেয়ে বললেন, কাঁদিস না মা, তোর কান্নার দিন শেষ, আমরা এসে পড়েছি তোর কাছে। স্বর্ণ জড়ানো কণ্ঠে বলল। না। নিহারিকা খানম কিছুক্ষণ মেয়ের পাশে বসে বেরিয়ে গেলেন। এতক্ষণ আরব কিছুই বলেনি। স্বর্ণ আরবের দিকে চেয়ে বলল, এতদিনে মনে হলো বুঝি? আরব স্বর্ণর হাত নিজের হাতের মাঝে রেখে ভেজা গলায় বলল, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে মনে পড়ে। 1 মাস পর। স্বর্ণ এখন প্রায় সুস্থই বলা চলে, তবুও সাবধানে থাকতে হয়। সর্বক্ষণের সঙ্গী হিসাবে মা আর আরব তো আছেই। হাসপাতাল থেকে আসার 2 দিনের মধ্যে আরব আর স্বর্ণ বিয়ে করেছে। বিয়ের তোড়জোড় অবশ্য আরবেরই বেশি ছিল। ওরা এখন লন্ডনেই আছে। স্বর্ণর আরও 2 বছর থাকতে হবে। আরব আর নিহারিকা খানম কিছুদিন পরেই চলে যাবে। স্বর্ণ যাবার পর আরব অনেকটা বদলেছে। পারিবারিক বিজনেস দেখছে, নিজেরও একটা কোম্পানি দাঁড় করেছে। তবে এত কিছুর পরও স্বর্ণর প্রতি ভালোবাসাটা বিন্দু মাত্র কমেনি। আরও প্রায় মাসখানেক পর স্বর্ণ এখন পুরোপুরি সুস্থ। আজকেই আরব আর নিহারিকা খানম ফিরে গেছেন। বাবু স্বর্ণের কাছেই থাকবে। ওরা যাবার পর থেকেই কিছু ভালো লাগছে না স্বর্ণের। গত 1 মাস যেন স্বর্গ সুখে বাস করছিল সে, আর এখন কেমন খালি খালি, নিস্তব্ধতা ভর করছে। স্বর্ণ ঘুরে ফিরে বিছানার উপর একটা চিঠি পেল। হাতে নিয়ে খুলতেই দেখলো এটা আরবের চিঠি। প্রিয় অর্ধাঙ্গিনী, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি তোমার থেকে যোজন যোজন দূরে থাকবো, কিন্তু মনে রেখো, চোখের আড়ালই মনের আড়াল নয়। তুমি সবসময় আমার মনে আছো, শক্তপোক্তভাবে। তবে আজ এই চিঠিতে কিছু না বলা কথা, আর তোমার মনের যত প্রশ্ন আছে সব জানবে। তোমার আর উচ্ছ্বাসের কথা আমি জানতাম আগে থেকেই। তোমার প্রেগনেন্সির ব্যাপারেও তুমি বলার আগে থেকেই জানতাম। তখনই ভাবলাম এই দেশে থাকাটা তোমার নিরাপদ না, কিন্তু তুমি স্কলারশিপ বাতিল করে দিলে। আমার প্রচণ্ড রাগ হয়েছিল, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। তোমার কম্পিউটার হ্যাক করে নিজেই সাবমিট করে দিই তোমার প্রজেক্ট, আর দিন গুনতে থাকি। এই ব্যাপারে অবশ্য আমার শাশুড়ি মা বেশ সাহায্য করেছে আমাকে। তারপর তো তুমি জানোই, আমাদের বাবু হওয়ার পরই আমি বিয়ের প্ল্যান করেছিলাম। আর দেখো, প্ল্যান সাকসেসফুল। ভালো থেকো মিসেস, আবার দেখা হবে আমাদের। আল্লাহ হাফেজ। ইতি, তোমার অর্ধাঙ্গ। চিঠিটা পড়ে স্বর্ণ বুকে জড়িয়ে কিছুক্ষণ কাঁদল। এই মানুষটা এত ভালো কেন? না চাইতেই ওর সব দুঃখ কষ্ট বুঝে নেয় মানুষটা। এতদিন নিজেকে অভাবী মনে হলেও এখন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মেয়েটা সেই। আজকের গল্পটা এখানেই শেষ করছি। এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই গল্পটা যদি ভালো লাগে আর এরকম গল্প যদি আপনারা নিয়মিত শুনতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।